আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ক্লাসটি মূলত আমাদের ম্যাথমেটিক্স 1 এর উপরে যাদের রেফার্ড আছে এবং যারা ফার্স্ট সেমিস্টারে পড়তেছেন তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের এই ক্লাসটা। তো রেফার্ড পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমে একটু কিছু কথা বলি। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এই ক্লাস থেকে আপনি আপনার পরীক্ষায় 90% এর উপরে ম্যাথ কমন পাবেন। আমি আজকে যে ম্যাথগুলো করাবো সেখান থেকে হুবহু ইনশাল্লাহ পরীক্ষায় ম্যাথ কমন থাকবে। এবং যারা ফার্স্ট সেমিস্টারে আছেন তাদের জন্য বলবো যে আপনাদের পরীক্ষার প্রশ্নটা কেমন হয়, কি কি ক্যাটাগরির প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকতে পারে, সেই বিষয়ে আজকের এই ক্লাসে আপনি একটা ফুল আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে। আমি আজকে খুব বেশি একটা অঙ্ক করাবো না, তবে যে কয়টা অঙ্ক করাবো সবগুলোই পরীক্ষায় ইনশাল্লাহ থাকবে। আপনি যদি আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনার পরীক্ষায় শুধুমাত্র পাস না, আপনি ভালো একটা মার্কস কিন্তু পাবেন। ঠিক আছে। তো কিছুদিন আগে আমরা ম্যাথমেটিক্স 3 এর উপরে রেফার যাদের ছিল তাদের জন্য একটা ক্লাস নিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমাদের ক্লাসে যে ম্যাথগুলো করানো ছিল সেখান থেকে হুবহু অনেকগুলো ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় কমন আসছে। তো আশা করি ম্যাথমেটিক্স 1 এও ব্যতিক্রম হবে না, বরং ম্যাথমেটিক্স 3 থেকে ম্যাথমেটিক্স 1 এ আমাদের প্রশ্ন আরো বেশি কমন হবে। ঠিক আছে। তো আজকের এই ক্লাসে সবাই একটু শেয়ার করে দেই, আর কে কেমন আছি, তার হচ্ছে আমার কথাগুলো সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এই বিষয়টা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেই। ঠিক আছে। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দেয়, তাহলে আশা করি আমরা এই ক্লাসটা দেখতে পারবো, যেহেতু ম্যাথমেটিক্স 1 অনেকটা সাবজেক্ট, মানে একটা কঠিন সাবজেক্ট। এবং হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু প্রথমবার ভর্তি হওয়ার পরে ম্যাথমেটিক্স 1 এর উপর একটা গুরুত্ব না দেওয়ার কারণে ম্যাথমেটিক্স 1 এর মধ্যে রেফার্ট খেয়ে যায়। তো আর এটা অনেকটা হিউজ একটা সিলেবাস, কারণ আপনি যদি ম্যাথমেটিক্স 1 বইটা দেখেন তাহলে বুঝতে পারবেন যেখানে আমাদের সরল রেখা আছে, বৃত্ত আছে, ঠিক আছে, ত্রিকোণমিতির অনেকগুলা কঠিন ট্রাম আছে, কঠিন অধ্যায় আছে ত্রিকোণমিতির। ঠিক আছে। বিন্যাস, কম্বিনেশন। সো এই একটা কঠিন সাবজেক্টই বলা যায় সর্বোপরি। তো এই কঠিন সাবজেক্টটা আমরা সহজভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা আপনাদের এই ম্যাথমেটিক্স রেফারেন্স পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারেন আশা করি। ঠিক আছে। তো এই মুহূর্তে দেখতে চাই যে আমাদের সাথে কে কি কোথা থেকে যুক্ত হয়েছেন, সে বিষয়টা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা একটু দেখি যে এই মুহূর্তে ঠিক আমাদের সাথে কে কে যুক্ত আছেন। ঠিক আছে। একটু বলে দেবেন কাইন্ডলি যে আমাদের সাথে কে কে যুক্ত আছেন, দেখি আমরা। সবাই একটু শেয়ার করে দিই, অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে আমাদের ক্লাসে যুক্ত করে দেন, যাতে আমরা সবাই মিলে একটা ভালো লাইভ ক্লাস করতে পারি। ওকে। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আহ সবাই একটু জানিয়ে দেন আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আর আমরা একটু ওয়েট করি, সকলেই যখন যুক্ত হয়ে যাবে তখনই আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা স্টার্ট করবো। আর প্রথমেই যে কথাটা বলছিলাম যে আমাদের আজকের এই ক্লাস থেকে শতভাগ প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে। ঠিক আছে। আমি যেগুলো করাবো আপনি দেখবেন পরীক্ষার মধ্যে ঠিক সেম সেই অঙ্কগুলোর পরীক্ষা আসছে। সো খুবই গুরুত্বপূর্ণ, খাতা কলম নিয়ে বসে পড়েন। আমি প্রত্যেকটা ম্যাথ করে দিব, আমার সাথে সাথে একবার করবেন, পরবর্তীতে আরেকবার যদি প্র্যাকটিস করেন আশা করি ম্যাথমেটিক্স 1 নিয়ে আপনার আর কোনো প্রকার ভয় থাকবে না। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে আপনাদের পরীক্ষায় যে ম্যাথমেটিক্স 1 এটার বইটা কেমনে দূর করবেন, এখান থেকে কি কি ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনাদের টোটাল একটা আইডিয়া হয়ে যাবে ম্যাথমেটিক্স 1 এর উপরে। ওকে। আচ্ছা, নাবিল ইসলাম রানা আছেন আমাদের সাথে, ইব্রাহিম খলিল আছেন আমাদের সাথে, বাইজিৎ ইসলাম। হ্যাঁ, ইনশাল্লাহ 100% আসবে। ঠিক আছে। আমি বলে দিব যে স্যার এইগুলো আসবে, আপনি মিলিয়ে নিন ক্লাস শেষে বা পরের দিন যেদিন আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে আমার লাইভ ক্লাসটার সাথে আপনি মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, মিজানুর রহমান আছেন আমাদের সাথে। আহ, একটু কাইন্ডলি কথা শুনতে পাচ্ছেন তো নাকি? আপনি মিলিয়ে নিন ক্লাস শেষে বা পরের দিন। হুম, ঠিক আছে, শোনা যায়।
ঠিক আছে বাইজিৎ, হ্যাঁ মনোযোগ সহকারে ক্লাসটা করেন, খাতা কলম নিয়ে বসে পড়েন, ইনশাল্লাহ উপকার আসবে আজকের ক্লাসটা। আচ্ছা, আরোহী ইসলাম রুহি আছেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, বিনয় রয় আছেন আমাদের সাথে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি, কথা না বাড়াই, সরাসরি আলোচনায় চলে যাই, কেননা কথা বেশি বললে আবার আপনারা বিরক্ত হবেন, তো আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই, আমরা সরাসরি আমাদের প্রশ্ন সমাধান করব। একটা বিষয় বলি, আহ, সেটা হচ্ছে আমি আজকের এই ক্লাসে 3টা পার্টে ম্যাথ করাবো। প্রথম পার্টে আমরা দেখব অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো পরীক্ষা আসতে পারে, দেন হচ্ছে সংক্ষিপ্তর জন্য, দেন হচ্ছে আমরা রচনামূলক প্রশ্নের জন্য প্রশ্ন সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, মুনতাসির মিহাত আপনি আগে, আচ্ছা আরিফুর, হ্যাঁ এটা মুনতাসির মিহাত, আমি বলি আপনি আমার ক্লাসটা করেন, আমি ক্লাসে যেগুলো করাই সেগুলো একটু প্র্যাকটিস করেন, আমি তো করাই দিই প্রত্যেকটা ম্যাথই। আশা করি এইটিকে আপনার সম্পূর্ণ প্রিপারেশনটা হয়ে যাবে। হ্যাঁ আরমান আছি, আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোই। এই আরমান আমাকে ইনবক্স করছিল যে স্যার ম্যাথমেটিক্স 1 এর উপর একটা লাইভ ক্লাস চাই। তো আশা করি আপনার ইচ্ছাটা পূরণ হয়েছে, আপনার কথা রাখতে পারছি। ওকে। আচ্ছা, নীরব খান বলছেন ম্যাথ্রিতে এর অনেক কমন পাইছি স্যার, আপনার স্যার আপনি যেগুলো দাগাই দিয়েছেন সেগুলো আসে। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই আমি যেগুলো বলে দিব ইনশাল্লাহ সেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ওকে। শুনেন, এত বছর ধরে ডিপ্লোমা পড়াই, সো এইটুক যদি না বলতে পারি বা এইটুক যদি না আন্দাজ করতে পারি যে ডিপ্লোমার প্রশ্নটা কোথা থেকে হবে, এইটুক যদি না বলতে পারি, তাহলে অভিজ্ঞতার কি কোনো দাম আছে বলেন? তো এটা পড়াইতে পড়াইতে আসলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে প্রশ্নটা তারা কোথা থেকে করতে পারে। আমি যদি মনে করেন নতুন বছরে একটা প্রশ্ন দেখি, সেইখান থেকে আমি পরবর্তী যে সাজেশন দেবো এখান থেকে কমন পড়বে। কারণ আমি প্রথম প্রশ্নটা যখন করে তখন দেখি যে তারা কোন ক্যাটাগরির প্রশ্নটা করে, তাদের একটা মনস্তাত্ত্বিক চিন্তা থাকে যে এখান থেকে প্রশ্নটা আসে, ওই ধারাবাহিকই আসলে ডিপ্লোমার প্রশ্নগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো প্রথমত স্যার আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো একটু সলভ করার চেষ্টা করি। আর আপনারা যারা প্রথম সেমিস্টারে আছেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলি। প্রথম সেমিস্টার কিংবা দ্বিতীয় সেমিস্টারে আছেন তারা যদি আহ, প্রথম সেমিস্টার কিংবা তৃতীয় সেমিস্টারে ভালো একটা প্রিপারেশন নিতে চান পরীক্ষার জন্য, তাহলে আমাদের পাপেল এডুকেয়ারের সাথে যুক্ত হতে পারেন। আমাদের পাপেল এডুকেয়ারে 2 ধরনের প্রোগ্রাম আছে, একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রাম আর একটা হচ্ছে কেয়ার প্রোগ্রাম। আপনারা চাইলে যে কোনো একটাতে যুক্ত হয়ে আপনার প্রস্তুতিটাকে আরো ভালো করতে পারেন। সম্পূর্ণ সেমিস্টার মাত্র 999 টাকায়, মানে প্রথম সেমিস্টার বলেন কিংবা থার্ড সেমিস্টার বলেন, মাত্র 999 টাকায়। এখানে আপনি আমাদের প্রতিদিন 2টা করে জুম লাইভ ক্লাস পাবেন। ঠিক আছে, আমরা জুম লাইভ ক্লাসটা নিয়ে থাকি, আর হচ্ছে আমাদের সুপার সাজেশন দিই, এবং হচ্ছে আমাদের উত্তর সহকারে যে ইবুকগুলো আপনারা দেখেন যেটার উপর বেস করে আমরা লাইভ ক্লাসগুলো নেই, এই ইবুকগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে আমাদের কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন, যেটা হচ্ছে প্রথম থেকে সপ্তম সেমিস্টার একসাথে। ওকে। তো প্রথমত আমরা এখানে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দেখি, আপনাকে আর একটু বলেন আমাকে যে এই প্রশ্নগুলা দেখতে পাচ্ছেন কিনা। অতি সংক্ষিপ্ত এখানে টোটাল 8টা প্রশ্ন আছে, আমরা টোটাল 10টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন দেখবো, একটু দেখেন প্রশ্নগুলো কি দেখা যায়। আগে বলেন তো স্যার, যে নিয়ামুল ইসলাম অবশ্যই পাবেন। নাইম ইসলাম অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে অলরেডি আমাদের গুগল মিটে, যে শিক্ষার্থীরা আছেন সেখানে ক্লাস করতেছে। জি স্যার, আমার ক্লাসটা একটা সাজেশন আছে, নুসরাত ইসলাম, নুসরাত জাহান তৃষা, ওয়ালাইকুম আসসালাম। আজকে হ্যাঁ ইনশাল্লাহ মিলাই দেখেন। ওকে, দেখেন তো এখান থেকে আপনারা কয়টা প্রশ্ন পাবেন, মানে অতি সংক্ষিপ্ত এখানে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে কয়টা প্রশ্ন আপনারা পারেন একটু বলেন, আপনাদের আগে যাচাই করি আমি। ওকে, বলেন এখান থেকে কয়টা প্রশ্ন আপনারা পারবেন অতি সংক্ষিপ্ত, ধরেন পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো আসলো, আপনি এখান থেকে কয়টা পারবেন বলেন। কি পারবেন না কেউ? আমারই করে দিতে হবে সবগুলাই। ঠিক আছে, চলেন আমি সলভ করে দিই। যাই হোক, আমি চিন্তা করবো যে আপনারা কিছু পারেন না, আমি আচ্ছা ইব্রাহিম খলিল বলছেন 5টা পারবেন। ওকে, দ্যাটস গ্রেট। বাইজিতে একটাও না। হুম,
রাফসান ইনশাল্লাহ পাস করবেন, চিন্তা করবেন না, ভালো একটা রেজাল্ট করবেন। আরমান ঠিক আছে, দেখেন তাহলে একটা যদি না পারেন সমস্যা নাই, একটু দেখেন ভালো করে, সবগুলো প্রশ্ন সলভ করবেন আমার সাথে সাথে, তাহলে আশা করি আপনাদের পরীক্ষায় যদি যাদের পাস করার ইচ্ছা সবগুলো সমাধান করে যাবেন, পাস না আপনি ভালো একটা রেজাল্ট করবেন, আমি বারবার বলতেছি এই কথাটা। সো 1 নম্বর প্রশ্নটা বলছে যে অনুবন্ধী ম্যাট্রিক্সের সংজ্ঞা লিখো। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কাকে বলে? স্যার এটা তো একদম সংজ্ঞার কথা বলছে, আমি আপনাদেরকে সংজ্ঞা দিয়ে দিই অনুবন্ধী ম্যাট্রিক্সটা কাকে বলে, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকেই ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, খুব সুন্দর একটা সংজ্ঞা না? যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হয়, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকেই মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। এই শুনে শুনে কে কে মনে রাখতে পারেন বলেন? পারবেন এটা না লিখে দিতে হবে বোর্ডে? একটু বলবেন, আমার সাথে একটু ইন্টারকানেকশন করবেন। আচ্ছা, আরিফ বলছেন 6টা পারবো, আশরাফুল আলম সুন্দর 5টা পারবো, রুহি ওকে, রাফসান বলছেন লিখে দিলে ভালো হয়। ঠিক আছে, চলুন আমরা লিখে দিই। প্রথম প্রশ্নটা ছিল যে স্যার অনুবন্ধী ম্যাট্রিক্সটা কাকে বলে, চলেন লিখে দিই আপনাদেরকে। কোন ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সহগুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকেই ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। দেখেন বুঝছেন কিনা সংজ্ঞাটা? যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকেই ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। আমি এটার ডিটেলসে যাচ্ছি না, জাস্ট সংজ্ঞাটা লিখে দিলাম, তাহলে 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপরে স্যার 2 নম্বর কোশ্চেনটা দেখেন। আর আগেই বলে রাখি, আপনারা যারা একটু দেরিতে জয়েন করতেছেন তাদের চিন্তা করার কোনো কিছু নাই, আমাদের এই ক্লাসটা আমাদের এই পেজে রেকর্ড থাকবে, আপনি যে কোনো প্রয়োজনে যখন ইচ্ছা দেখতে পারবেন। তারপরে বলছে স্যার 4x² + 2x - 1 সমীকরণের নিশ্চয়কের মান বের করো। স্যার নিশ্চয়কের মান বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে √b² - 4ac। এই যে √এর ভিতরে যে b² - 4ac আছে, এই যে b² - 4ac, এটাকে বলা হয় নিশ্চয়ক। কেননা কোনো একটা সমীকরণে ভ্যালুটা নির্ভর করে এটার উপরে, যে x এর ভ্যালুটা কেমন আসবে সেটা টোটালি ডিপেন্ডস করে এটার উপরে। ঠিক আছে, সেই জন্য এটাকে নিশ্চয়ক বা বিধায়ক বলা হয়। আর নিশ্চয়ক বের করার সূত্রটা কি স্যার? এই যে এটা b² - 4ac। ঠিক আছে, b² - 4ac, এই যেটাকে আমরা নিশ্চয়ক বা বিধায়ক বলি। ওকে, সো এটারই আমার কিন্তু মান বের করতে বলছে, সো আমরা এটারই মানটা বের করব। এখন আমাদের একটা কন্ডিশন হচ্ছে স্যার এখানে a কোনটা, b কোনটা, c কোনটা আমি তো চিনি না, তো চিনতে হবে আপনাকে। প্রথমত আমি একটু চিনাই দেই, ax² + bx + c, এটা হচ্ছে আপনার মূল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে মাত্রিক সমীকরণ আপনি বলতে পারেন। আর আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা একটু কম্পারিজন করেন, তাহলে এর মানটা পেয়ে যাবেন আপনি। 4x² + 2x - 1 = 0। একটু দেখেন স্যার, আপনি এখানে আপনি জাস্ট একটু মিলান, আমার সাথে একটু মিলান, তাহলেই হবে।
প্রথমত একটু সরি এখানে দেখেন এক্স স্কয়ারের সহগ এখানে এ এখানে 4, সো এর মান হচ্ছে 4, ঠিক আছে। বির মান হচ্ছে স্যার 2, সির মান হচ্ছে স্যার এই যে -1। আশা করি এই সমীকরণ থেকে আপনি কিন্তু এ বি সি তিনটার মানই বুঝতে পারছেন। এটা হচ্ছে মাতৃ সমীকরণ। যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই সমীকরণের সাথে কম্পারিজন করবেন, তুলনা করবেন, এর জায়গায় কে বসছে, বির জায়গায় কে বসছে, সির জায়গায় কে বসছে, তাহলে আপনি এ বি এবং সি এর মানটা পেয়ে যাবেন। সেই মানটা আপনি এখানে বসায় দেন, তাহলে আপনার নিশ্চয়ক বা বিধায়কের মানটা চলে আসবে। এখন একটু বসান এখানে, বির মান স্যার কত 2, দ্যাট মিন্স 2 স্কয়ার, ওকে, মাইনাস 4 ইন্টু স্যার এর মান হচ্ছে 4, এই যে এখানে লেখা আছে স্যার এর মান 4, আর সির মান কত স্যার -1, আমি যে লিখলাম -1। এখন দেখেন 4 এই মাইনাসে প্লাস হয়ে গেল, 4 4 16, তাহলে হচ্ছে 20। তাহলে এই হচ্ছে আপনার আনসারটা। তাহলে এই সমীকরণটার নিশ্চয়কের মান হচ্ছে 20। কে কে পারবেন বলেন তো? আচ্ছা, শামীম হোসেন আপনাকে ধন্যবাদ। আরিফ হোসেন ব্রিলিয়ান্ট, তিনি আগেই বলে দিছে স্যার আনসার 20 হবে। ওকে মুন্না, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ রাফসান, আপনার জন্য শুভকামনা রইল আমাদের পরিবারে, অগ্রিম অভিনন্দন আপনাকে। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এককের ঘনমূল ত্রয়ী লেখা, অর্থাৎ এককের যে 3টা ঘনমূল আছে এই 3টা ঘনমূল ছাড়া আমাকে লিখতে বলছে। আপনারা আগে দেখেন তো এটা বুঝছেন কিনা, একটু দেখেন। আচ্ছা, আরমান পারবেন, ফারহানা শিউলি পারবেন, ইব্রাহিম খলিল, নিয়ামুল ইসলাম, ওকে, প্রেমা, আমিও পারি স্যার, ধন্যবাদ। এখনো বলছে এককের 3টা ঘনমূল। এককের ঘনমূল কয়টা স্যার? 3টা। চলেন 3টা ঘনমূল আমরা একটু দেখি। এককের 3টা ঘনমূল হচ্ছে এরকম, একটা ঘনমূল হচ্ছে 1, মানে আমি ঘনমূলটাকে একটু বোঝাই। মনে করেন x³ সমান 1, ঠিক আছে, অথবা আপনি লিখলেন যে x³ -1 সমান 0। এই ইকুয়েশনটা যদি আপনি সলভ করেন তাহলে x এর 3টা মান পাবেন। কয়টা মান পাবেন স্যার? 3টা। এই যে x এর 3টা যে মান পাইছেন কিউব রুট করার পরে, সেই 3টাকে এককের ঘনমূল বলে। ওকে, সো আমি জাস্ট এখানে যত লিখতে বলছি আমি লিখা দেই, এত ব্যাখ্যা দিলে আমরা সময় পাবো না পরবর্তীতে আনসার করার জন্য বা আমাদের পরবর্তী অংশগুলো আলোচনা করার জন্য। আমি জাস্ট লিখে দিচ্ছি। একটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে -1 মাইনাস 2i বাই 2, 3i হবে এখানে, আর এটা হচ্ছে -1 প্লাস 3i বাই 2। এই যে স্যার এই 3টাকে এককের ঘনমূল বলা হয়। হ্যাঁ, এই 3টাকে এককের ঘনমূল বলা হয়, একটু দেখে রাখতে পারেন। সিয়াম, সাজেশনের পিডিএফটা দিবেন স্যার? হ্যাঁ, পিডিএফটা আমরা দেখাবো, তবে পিডিএফ এর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আজকের এই ক্লাসে কোনগুলো পড়াচ্ছি। আমার কাছে পিডিএফ আছে, আপনারা চাইলে আমি সেটা শো করতে পারি, কিন্তু পিডিএফ এ অনেকগুলো অঙ্ক স্যার, আপনি কয়টা করবেন বলেন? তো পিডিএফটা মানে হচ্ছে আমাদের টোটাল ই বুকটা আর কি বলতে পারেন। সো ই বুকটা তো বুঝেনি, এটা আনসার সহকারে একটা অংশ, আনসার সহকারে যে সাজেশনটা আছে সেইটা। সো এখানে তো হিউজ ম্যাথ, আপনি মানে এখন তো সবগুলো ম্যাথ আপনার পক্ষে করা পসিবল না। আমি যেগুলো করাচ্ছি সেগুলো করেন, আমি ক্লাসের শেষে দিয়ে দিব আপনাদের সবাইকে। আচ্ছা, আশা করি এখন আপনি এটা পারবেন। তারপর আসেন 4 নম্বরে, np4 সমান 12 ইন্টু np2 হলে n এর মান কত স্যার? চলেন এটা আমরা দেখি। পিডিএফটা দেব স্যার আমি ক্লাসের শেষে। হ্যাঁ, চলেন এই যে np4 সমান 12 np2 হলে n এর মান কত? সাজেশন আমি দেখাবো, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি সাজেশন দেখাবো, তারপর দেখি কয়জন পারেন বলবেন। এটা দেখেন, এটা পারবেন কিনা, যে np4 সমান 12 ইন্টু np2 হলে n এর মানটা কত, এটি একটু দেখেন আপনারা। জাস্ট আমি বলি, আমাদের এটা বিন্যাস থেকে অঙ্কটা আসছে। np4 সমান হচ্ছে 12 ইন্টু np2 হলে n এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা এই কোয়েশ্চনটা সলভ করতে পারি কিভাবে? শর্টকাট একটা ফর্মুলা আছে বিন্যাসের, যেমন আমরা npr এটার সূত্র, মানে এটা যে ভাঙানো যায় এটা সূত্রটা কিন্তু আমরা সকলে জানি। যদি না জানেন আমি একটা শর্টকাট ফর্মুলা বলে দিই, তাহলে আপনি মনে রাখতে পারবেন। এখানে কত আছে স্যার? 4। আপনি এখানে 4টা সংখ্যা লিখবেন। কয়টা সংখ্যা লিখবেন? 4টা।
প্রথমটা শুরু হবে n থেকে, তাহলে আপনি প্রথমটা n লিখলেন। তারপরেরটা কি হবে স্যার, এই n থেকে এক কম হবে বা এক বিয়োগ করবেন, তাহলে পরের সংখ্যাটা হবে n-1। তারপরেরটা হবে আরো এক বিয়োগ করলেন, তাহলে হবে n-2। তারপরটা হবে n-3। এটা হচ্ছে ভাঙানোর শর্টকাট নিয়ম। আচ্ছা, মুন্না আগে বলে দিয়েছে। ঠিক আছে, আমরা আগে অতি সংক্ষিপ্ত কভার করে ফেলিস, বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট সময় দেন আমাকে, আমি দ্রুত শেষ করে দিই। তবে আমি আপনাকে চাচ্ছিলাম বুঝাই দেওয়ার জন্য, না বোঝাই যদি শুধুমাত্র করি তাহলে আপনার হাফ ব্যাংক কিছু বুঝবেন না, তখন কিন্তু আর একটা প্রবলেম। আচ্ছা দেখেন, এখানে NP4, তাহলে 4 এর জন্য আমরা এখানে চারটা সংখ্যা লিখলাম। দেখেন একটা n, এই যে চারটা সংখ্যা লিখছি না বলেন তো। তো শুরুটা করবো আমি এই যে n থেকে, তারপরেরটা আমরা n থেকে এক বিয়োগ করবো, তারপরটা থেকে n আরো এক বিয়োগ করবো, তারপরটা থেকে আরো এক বিয়োগ, এইভাবে আমি লিখবো। যদি এখানে 5 থাকতো আমি 5টা সংখ্যা লিখতাম, গুণাকারে থাকবে সবগুলাই। আহ ঠিক আছে বাইজিৎ, ওকে। ও হ্যাঁ তৃষা, অবশ্যই অবশ্যই অবশ্যই, সরি আমি আগেটাতে একটু 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 ভুল লিখছিলাম, আপনারা একটু লিখে নেন। আমি শুধু 3 লিখে দিয়েছিলাম, হ্যাঁ আপনাদেরকে একটু কারেকশন করে দিই। √3i হবে, হ্যাঁ বাই 2, আরটা হবে আপনার -1 প্লাস √3i/2। হ্যাঁ এটাই বলছিলাম, একটু কারেকশন করে নেন, আমি √3টা দেই নাই। আমি টোটাল আমি 10টা অতি সংক্ষিপ্ত করাবো, হ্যাঁ। তারপরটা দেখেন 12 NP2, 12 সরি NP2 আছে এখানে। তো NP2 এর জন্য আমি এখানে 2 আছে যেহেতু, সেজন্য আমরা এখানে দুইটা সংখ্যা লিখবো। তো প্রথমটা n হবে, তারপরটা হবে n-1। আশা করি একটু ক্লিয়ার। এখন আপনি বাম পাশ ডান পাশ কাটাকাটি করেন, দেখেন এই যে n × n-1, এই যে n × n-1 আমি কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে দেখেন এখানে কত থাকতেছে আপনার, শুধু থাকবে n-2 n-3, আর এই ডান পাশে থাকবে শুধু 12। তারপরে গুণ করেন n² - 3n - 2n + 6, আর 12 এই পাশে নিয়ে আসেন, তাহলে -12। এখন n² এখানে হয় কত, -5n - 6 হয় সমান 0। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি স্যার, এটা মিডল ফ্যাক্টর করবেন, মিডল ফ্যাক্টর করলেই দেখবেন n এর মান চলে আসছে 6 এবং আরেকটা মান আসবে n এর মান -5। এই মাইনাসটা হবে না বিধায় n এর মান 6 হবে आंसर। বলেন এই মিডল টার্ম পরে এই आंसरটা কে কে বের করতে পারবেন? ওকে, আর মানে অবশ্যই অবশ্যই। আচ্ছা রাব্বি তাসকিন কি কি বলে বলুক স্যার, আপনি বুঝাই দেন। ওকে ধন্যবাদ, ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের উপকার হবে। হ্যাঁ শাহিন, যদি 5 থাকতো আপনি এখানে 5টা সংখ্যা লিখতেন, হ্যাঁ 5টা। এখানে 2 আছে, 2 না থেকে 3 থাকতে আপনি এখানে 3টা লিখতেন, প্রথম লিখতেন n, দেন পর লিখতেন n-1, পর লিখতেন n-2, এরকম আর কি। আচ্ছা নিয়ামুল ইসলাম পারবো, বাইজিৎ পারবো স্যার, রাফসান পারবো না স্যার। এই কেন রে ভাই, এটা মিডল ফ্যাক্টর করেন জাস্ট, এখানে মিডল টার্ম তো আমরা পারি না, বলেন তো। এই যে এখানে মিডল ফ্যাক্টর করতে হবে আমাদের, আমি দেখাই দিই, দেখেন যারা পারবে না এটা দেখে রাখেন। তো 6 আছে তাই না, তাহলে মিডল ফ্যাক্টরটা আমরা কি লিখবো, n² - 6n প্লাস n -6, অর্থাৎ 6কে 6। মিডল ফ্যাক্টর তো নিয়ম তো আমরা জানি, 6কে 6, 6 থেকে একটা বাদ দিলে 5টা থাকে, যে 5টাকে ভেঙে আমি এইভাবে লিখলাম। তারপর প্রথমটা থেকে কমন নেন, এখানে থাকবে n কমন নিলে হবে n-6, পরটা থেকে +1 কমন নিলে n-6 থাকে। ঠিক আছে, তো এখানে হবে n-6, আর এটা হবে n+1 সমান 0। তো এখানে দেখেন দুইটা গুণাকারে 0 থাকলে তার আলাদাভাবে 0, তো লেখা যায় এখান থেকে আসে n সমান 6, আর এটা আসে n সমান -1। এটা তো একদম সোজা, যেহেতু মাইনাসটা হবে না आंसर, প্লাসেরটা आंसर হবে, সুতরাং n সমান 6 হবে আপনার ভ্যালু। যদি কপাল ভালো থাকে 10টা থেকে 10টাই কমন পাইতে পারে। ঠিক আছে, যদি কপাল ভালো থাকে এই 10টা থেকে 10টাই কমন পাইতে পারেন। ওকে আবির, আপনার যদি কপালটা ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ 10টা থেকে 10টাই কমন পাইতে পারেন। আচ্ছা সজিবউদ্দিন স্যার, ফিজিক্স 1 ক্লাস কোন দিন? ফিজিক্স 1 হচ্ছে এক্সাম তো মেবি 22 তারিখের দিকে, আমরা 17 তারিখ ফিজিক্স 2 মেবি ক্লাস নেব, হ্যাঁ। আচ্ছা লিওন হোসেন সামি রাসন করাবো স্যার, ঠিক আছে। তারপরে
আমরা একটু দ্রুত করে যাই যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে এই যে এটা 5 নাম্বার cos মাইনাস 1500 ডিগ্রি এর মান বের করো। দেখেন এটা কেমনে বের করবেন। cos মাইনাসের 1500 ডিগ্রি এটার মান কত? cos, আমি একটা কথা বলি, cos মাইনাস থিটা এটাকে আপনি লিখতে পারেন cos থিটা, মানে cos এর এই যে থিটার আগে যদি মাইনাস থাকে না এটার কোনো দাম নাই, এটাকে আপনি তুলে দিবেন, অর্থাৎ cos মাইনাস থিটা সমান cos থিটা লেখা যায়। তাহলে cos মাইনাস 1500 সমান, আমি যদি সরাসরি এখানে cos 1500 লিখে দেই আমি আশা করি কোনো সমস্যা হবে না, তাই না বলেন তো? সমস্যা হবে না। আচ্ছা, তারপরে cos, আমি একটু ভেঙে যদি লিখি 1440 প্লাস 60 ডিগ্রি, আমি আশা করি এতে কোনো সমস্যা নাই, কারণ আপনি 1440 এর সাথে 60 যোগ করলে 1500 হয়, ঠিক আছে। দেন আপনি যদি 1440 কে ভেঙে যদি এভাবে লিখেন 12 ইন্টু 90 ডিগ্রি, আমি আশা করি এত কোনো সমস্যা নাই। এই যে স্যার এখানে 1440 ছিল না বলেন তো, এটাকে ভেঙে আমি এভাবে লিখছি, কারণ 12-র সাথে আপনি 90 গুণ দেন এটি আসবে। এখন এটা কেন লিখছি স্যার, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আপনি দেখেন এখানে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আমাদের, এই 90 ডিগ্রি এর গুণিতক হচ্ছে 12, যা একটা জোড় সংখ্যা। এখানে যদি জোড় সংখ্যা হয়, এই জোড় সংখ্যার জন্য তার আগে যে অনুপাতটা মানে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে পরিবর্তন হয় না, যদি বিজোড় থাকে তাহলে পরিবর্তন হয়ে যায়। যেহেতু জোড় আছে দ্যাট মিন্স এখানে পরিবর্তন হবে না, তার মানে cos cosই থাকবে, ঠিক আছে। এখন আপনাকে চতুর্ভাগ দেখতে হবে স্যার, চতুর্ভাগ দেখতে হবে। একটু দেখেন, এটা অনেক হিসাব ভাই, বুঝেন, একটু বুঝাইতে সময় লাগে আর কি। আপনি দেখেন এখানে কয়টা চতুর্ভাগ আছে, 12 ইন্টু 90, মানে আপনার 12টা চতুর্ভাগ করতে হবে, কারণ প্রত্যেকটা চতুর্ভাগ 90 ডিগ্রি করে, যেহেতু এখানে 90 এর আগে 12 আছে দ্যাট মিন্স আপনাকে 12টা চতুর্ভাগ করতে হবে, ঠিক আছে। দেখেন আমি ঘুরি, এই যে একটা করলাম, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11, এই যে স্যার 12টা, 12-র চাইতে আরো কিন্তু বেশি আছে 60 ডিগ্রি, দ্যাট মিন্স এই কোণটায় 1500 ডিগ্রি কোণটা পড়ছে প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সেই জন্য এখানে প্লাস চিহ্ন হবে। সেইটুকুর কাজ আমার শেষ, শুধু 60 ডিগ্রি থাকে, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, দ্যাট ইজ আনসার। এটা অনেকের বুঝতে একটু প্রবলেম, যাদের ত্রিকোণমিতিতে কোনো আইডিয়া নেই তারা এই অংশটা বুঝবেন না। তো এক রাতের জন্য আমি বলে দেই, আপনি এভাবে লিখে যা সরাসরি তুলে দিবেন, তুলে দিয়ে এই যে 60টা বসাই দিবেন, এটুক চলে যাবে, মনে রাখবেন, এটুক চলে গেল, যা 60 থাকলে এখানে বসাই দিবেন, cos 60 এর মান কত, হাফ, শেষ, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট মেথড, না বুঝলে। আচ্ছা ইনসাফ, 1 নাম্বার 2 নাম্বার এটা দেখানো যাবে না, আমি একটু বলি ইনসাফ, এই ক্লাস শেষে এই রেকর্ড ক্লাসটা এখানে থাকবে, তখন আপনি একটু নিয়েন প্লিজ, কারণ আমরা যেহেতু সামনের দিকে অলরেডি এগিয়ে পড়ছি, সেই জন্য বলেন সম্ভব কি পিছনে ফিরে যাওয়া? হ্যাঁ ঠিক আছে, আশা করি এটা পারবেন, তাই না? সো আপনাদের কিন্তু পরীক্ষার মধ্যে এইভাবে একটু লিখে দিতে হবে, হ্যাঁ এটা লিখে দিতে হবে এইটুকু, আশা করি এটুকু আমাদের ক্লিয়ার। অর্ক বলছেন ইজি, তরুণ আগে আনসার বলে দিছে, ওকে ঠিক আছে। তৃষা পারবো, হ্যাঁ অবশ্যই তৃষা, আমাদের এই লাইভ ক্লাসটা এখানে থাকবে, চিন্তার কোনো অবকাশ নেই, চিন্তা করতে হবে না আপনাদের। ঠিক আছে, হ্যাঁ সামিম দারুণ একটা কথা বলছে, হালকা করে বোঝাই দেওয়ার জন্য না। তারপরে একটা বলছি যে tan থিটা সমান যদি হাফ হয় তাহলে cos 2 থিটা এর মান কত? আপনারা সকলেই cos 2 থিটা এর একটা সূত্র জানেন, cos 2 থিটা এটা সূত্র হচ্ছে আপনার 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো cos 2 থিটা সূত্রটা লিখে দিলাম। এখন দেখেন এখানে tan থিটা এর মান দেওয়া আছে স্যার, কত মান দেওয়া আছে, এই যে হাফ, আপনি বসান। তো এখানে কি হবে আমাদের 1 মাইনাস হাফ স্কয়ার, নিচে 1 প্লাস হাফ, এইখানে আমাদের এটা স্কয়ার।
আপনি হিসাব করে আনসারটা বের করতে পারবেন না, যা আসবে সেটি আনসার। বলেন পারবেন কিনা? আচ্ছা শাহিন একটু বলেন, শাহিন পারবেন, ইনসাফ ওকে। একটু দেখেন এটা পারবেন কিনা। প্রথমত cos 2 থিটা সূত্রটা লিখবেন। সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। সো এই যে tan এর মান হচ্ছে হাফ, আপনি বসাইলেন, হাফের উপর স্কয়ার, নিচে হাফ বসায় স্কয়ার দিবেন, তারপর উপর হবে 1/4, নিচে 1/4 হবে, লসাগু করলে উপরে থাকবে 3/4, নিচে থাকবে কত 5/4। ঠিক আছে, ভুল কেটে দিবেন, তারপর যা থাকবে সেটি आंसर। দেখেন পারবেন কিনা। আশা করি এটা পারা যাবে, তাই না বলেন? আচ্ছা হ্যাঁ, তরুণ আগে বলে দিয়েছে 3/5 হবে आंसर। তারপর শাহিন তিনিও পারবেন। ওকে গ্রেট। সো এরপরে আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি যে 10a এবং 10b, 10a ইনটু 10b সমান যদি 1 হয় তাহলে a প্লাস b সমান কত? এটা একটা সূত্র লিখতে হবে। আমরা সকলে এই সূত্রটা জানি যে 10a প্লাস b সমান সমান, এটা কয় নাম্বার? 7 নাম্বার। 10a প্লাস b সমান হচ্ছে আমাদের 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। এটা হচ্ছে সূত্র 10a প্লাস b সূত্র। যেহেতু আমাকে a প্লাস b মান বের করতে বলছে সেজন্য আমরা 10a প্লাস b সূত্রটা লিখলাম। ওকে, এরপরে স্যার মান বসাইতে হবে। আপনি একটু মানটা বসান, উপরে যা আছে তাই থাকুক। 1 মাইনাস স্যার এইটুকুর মান কত দেখেন তো, 10 ইনটু 10b, 10 ইনটু 10b এর মান কিন্তু স্যার 1। এই যে 10 ইনটু 10b এর মান কত স্যার? 1। দ্যাট মিন্স আমি এখানে 1 বসাইতে পারি। আমি এখানে 1 বসাই দিলাম। তাহলে যদি 1 বসাই দেন, নিচে দেখেন তো কত থাকে? 0 থাকে, আর উপরে যাই থাকুক। এখন বলেন তো এটার মানটা কত হবে? কোন ভগ্নাংশের নিচে যদি শূন্য থাকে সেটাকে অসংজ্ঞায়িত বলা হয়, অথবা তার মানটা আপনি ইনফিনিটি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটার মান বিজ্ঞান জানে না, সেই জন্য এটাকে অসংজ্ঞায়িত বলা হয়। ওকে, তাহলে আমরা কি পাইলাম বলেন তো? 10a প্লাস b, এটার মান হচ্ছে ইনফিনিটি। এখন বলেন 10 কত ডিগ্রির মান ইনফিনিটি বা অসংজ্ঞায়িত? আপনারা 9-10 এ পড়ছেন অবশ্যই। আমরা সকলে জানি 10 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে ইনফিনিটির পরিবর্তে আপনি লিখতে পারেন 10 90, আর এখানে 10a প্লাস b। তাহলে উভয় পাশ থেকে আপনি যদি 10 আর 10 ক্যান্সেল করে দেন, আপনি কিন্তু a প্লাস b এর মান পেয়ে যান। কত স্যার? 90। সো দ্যাট ইজ ইউর আনসার। আচ্ছা ইনসাফ একটু দেখেন এখন পারবেন কিনা। আচ্ছা বাইজিদ, হ্যাঁ অবশ্যই আমি তো করে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নাই। ক্লাস শেষে আমাদের সবগুলা যে লাইভ ক্লাস হয়, মানে এই পর্যন্ত আমার যতগুলা লাইভ ক্লাস হয়েছে সকল লাইভ ক্লাস আমাদের পেজে আছে, এগুলো থাকে। হ্যাঁ এগুলো আমাদের পেজে থাকে ইমরান নানা। যতক্ষণ না পর্যন্ত আমাদের ম্যাথমেটিক্স 1 এর সুপার সাজেশনটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ক্লাসটা চলতেই থাকবে। মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা আজকের এই ক্লাসটা হবে মিনিমাম, ঠিক আছে? তো আশা করি এটা পারবেন। দেখেন তো কে কে পারবেন না এটা একটু বলেন দ্রুত। আচ্ছা সামি নেক্সট, ওকে আমরা নেক্সটে যাচ্ছি। তারপরে আর কেউ সমস্যা থাকলে বলেন, এটা কিন্তু মুছে ফেলতেছি। আচ্ছা আরমান হোসেন ধন্যবাদ। ওকে চলেন আমরা 8 নাম্বার ম্যাথটা করি। 8 নাম্বারটা এটা একটা সূত্র জাস্ট। এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার সমীকরণ লিখো। তো দুইটা বিন্দু যখন দেওয়া থাকে, মনে করেন এটা a বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এবং এখানে একটা বিন্দু সেটা হচ্ছে b বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো দুইটা বিন্দুর সংযোজককারী সরল রেখার সমীকরণটা হচ্ছে যদি বলে তাদের মধ্যবর্তী দূরত্ব, যদি বলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম। দূরত্বটা আমি বলে দেখেন, দুইটা সূত্র আপনাদের বলবো। একটা হবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা যদি আপনাকে বলে যে মধ্যবর্তী দূরত্ব, তাহলে স্যার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হবে এইটা। আর যদি আপনাকে সরাসরি বলে যে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার সমীকরণ, মানে আপনি যে একটা স্ট্রেট লাইন পাইছেন, এই স্ট্রেট লাইনের সমীকরণটা কি হবে, তাহলে সেটা বলে দেই। তাহলে সরল রেখার সমীকরণটা হবে আপনাদের এরকম y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 সমান সমান y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ স্যার। তো এটা হচ্ছে উপরটা দূরত্ব নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে সরল রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। দেখেন পারবেন কি নাকি? আচ্ছা শাহিনা, ওকে ধন্যবাদ। সৌরভ ইসলাম মজুমদার পারবেন। আরো কেউ? আচ্ছা আবু হাসেম, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, বাইজিদের মতো সবাই হলেই চলবে, 5 ঘন্টা লাগলো সে রাজি। ওকে ঠিক আছে, হ্যাঁ উনি কি একদম সহজ, সূত্রটা লিখে দিবেন। আমরা এখান থেকে আর দুইটা অতি সংক্ষিপ্ত করবো, এই যে স্যার আর দুইটা অতি সংক্ষিপ্ত আমাদের। সো এখানে বলছে 9 নাম্বার যে এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত। এটা বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ। দেখেন যে কোনো বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে। বৃত্তের কি আছে স্যার? একটা সাধারণ সমীকরণ আছে, ঠিক আছে? বৃত্তের কিন্তু একটা সাধারণ সমীকরণ আছে। সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এরকম: x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এরকম একটা সাধারণ সমীকরণ দেওয়া আছে, জাস্ট এখানে c নাই, দেখেন এখানে জাস্ট c নাই। তাহলে এখন বৃত্তের কেন্দ্র বের করার সূত্রটা কি? কেন্দ্র নির্ণয় করার সূত্রটা হচ্ছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্রটা হচ্ছে মাইনাস জি, অর্থাৎ এই যেখানে জি হবে তার আগে একটা মাইনাস মাইনাস এফ। সো সিমিলারলি একই বিষয় দেখেন, এই যেখানে যেটা হবে তার মানে এটা কেন্দ্রটা হবে মাইনাস জি এবং মাইনাস এফ। এবং ব্যাসার্ধ বের করার সূত্রটা হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস সি। যেহেতু এখানে সি নাই, মানে আপনার যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেখেন কিন্তু স্যার সি নাই, দ্যাট মিন্স এখানে সি সমান 0। তো এখানে সি সমান 0 বসলে তো সি থাকবে না, সো এটা হবে আপনার ব্যাসার্ধ। দ্যাট মিন্স এই দুইটাই হচ্ছে আপনার স্যার আনসার। পারবেন? বলেন। আবির দাসিটা দেখেন, সামি দেখেন, আলামিন, নিয়ামুল ইসলাম। আপনাদের প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ, মানে প্রথম সপ্তাহ শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু হইতে পারে। আচ্ছা প্রেমা পারবেন, বাইজিৎ পারবেন, স্যার একবার বোঝাই দেন। ঠিক আছে, একটু বলি শুনেন। এটা হচ্ছে প্রত্যেকটা বৃত্তের সাধারণ সমীকরণ। এই যেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণটা এখানে দেওয়া আছে স্যার। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এটার মতো দেখেন দেওয়া আছে। তো কেন্দ্র এখান থেকে সরাসরি মুখস্থ রাখবেন, এই দুইটা মুখস্থ রাখবেন যে সুতরাং কেন্দ্র বের করার সূত্রটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। এবং ব্যাসার্ধ বের করার সূত্রটা হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস সি স্কয়ার। যেহেতু এখানে সি নাই তার মানে সির মান 0, তো 0 বসা দিলে তো স্যার এইটুকুই থাকবে, তাই না? শামিম পারবেন, তৃষা পারবেন, তারপরে সুজাতা, আরিফ, ওকে অনেকে, আশা করি আপনি এখন পারবেন। তারপরে বলছে আরেকটা ইকুয়েশন আছে, দেখেন x = -3y রেখাটি x অক্ষের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখেন আমরা x অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটা যদি মনে করেন এটা হচ্ছে আমাদের x অক্ষ। এখন কোন একটা স্ট্রেট লাইন যখন ধরেন এইদিকে গেছে, এটা একটা সরল রেখা, তাহলে এই উৎপন্ন কোণটা কত স্যার? থিটা না? এই থিটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে tan থিটা সমান y/x। ওকে, তো এখন আমি এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কি দেওয়া আছে আমাদের? x - √3y আছে। ওকে, কোনো সমস্যা নাই, সমান সমান আবার শূন্য আছে। আমি একটু কাজ করি, সেটা হচ্ছে এইটাকে আমি ওই পাশে নিয়ে যাই। তাহলে এখানে কি হবে? x = √3y।
আচ্ছা এভাবেই থাকুক, সমস্যা নেই। এখন আমরা যদি একটা কাজ করি, এই জায়গায় এই √3টা যদি এই পাশে নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু হবে 1/√3, আর এই এক্সট্রাকে ওই পাশে নিয়ে গেলে হবে y/x। দেখেন এটুকু বুঝছেন কিনা। আমরা এই যে ডান পাশের যে ওয়াইটা ছিল না, এটাকে আপনাদের বাম পাশে নিয়ে যায় তাহলে কি হবে স্যার, ভাগ হয়ে যাবে না? ধরুন আমরা 1 দ্বারা ভাগ করলাম, সহজ বিষয়। তো ভাগ করলে তো এখানে কি হবে y/x, আর এই যে √3 যেটা ছিল এখানে, এটাকে যদি এই পাশে গুণ ছিল সেই এই পাশে নিয়ে আসছি, ভাগ হয়ে গেছে। সো দেখেন এই যে y/x এটার মানটা কত, 1/√3 পাইছেন আপনি, এখানে বসাই দেন। এটা মান কত পাইলাম স্যার, 1/√3। তার মানে tan থিটা সমান হচ্ছে 1/√3। এখন বলেন স্যার tan কত ডিগ্রি মান 1/√3? tan 30 ডিগ্রি। সো এখানে লিখেন tan 30। উভয় পাশ থেকে tan আর tan ক্যান্সেল করে দেন, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। সো দ্যাট ইজ ইউর আনসার। এটি হচ্ছে উত্তর। এই আপনার অতি সংক্ষিপ্ত কমপ্লিট। এই হচ্ছে আপনার অতি সংক্ষিপ্ত কমপ্লিট। আচ্ছা, তরুণ আগেই বলে দিয়েছে, সামি পারবেন, হৃদয় খান পারবেন, তাসিন পারবেন, সাফিন, ওকে, ইনসাফ আগে আনসার বলে দিয়েছেন 30 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে। তো একদম সহজ একটা ম্যাথ। জাস্ট প্রথমত এই কোশ্চেন থেকে এটা বের করবেন, তারপর বলবেন এটাই হচ্ছে আমাদের tan থিটা। সো এটার মানটা এই যে এখানে বসাই দিবেন। তারপর 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি, tan কেটে দেন, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আনসারটা পেয়ে গেলেন। ওকে, চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই। সংক্ষিপ্ত কোশ্চেন। আমরা সংক্ষিপ্ত টোটাল 10টা কোশ্চেন করবো। আপনারা একটু কোশ্চেনগুলো একটু দেখেন। বাইজিৎ মুছে ফেলছি তো ভাই, আগে বললে হইতো। হ্যাঁ, আমি একদম সহজ। বাইজিৎ বলি, ক্লাসটা রেকর্ড মানে শেষ হওয়ার পর এখানে থাকবে, আপনি আবার একটু রিপিট দেখে নিন তাহলে হবে। হ্যাঁ, সংক্ষিপ্ত আমরা টোটাল 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আমরা টোটাল 10টা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। এই যে আমাদের 10টা কোশ্চেন সংক্ষিপ্ত। হ্যাঁ, এই 10টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত। তারপর হচ্ছে রচনামূলক। তো সংক্ষিপ্ত আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করি, চলেন। এই যে 1 নম্বর থেকে শুরু। প্রথম প্রশ্নটা দেখেন কি বলছে। এখন এটা এক ধরনের সংক্ষিপ্ত 1 নম্বর। এইটা একটা নির্ণায়ক দেওয়া আছে এখানে। সো এই নির্ণায়কের উপাদান 6 যেটা আছে স্যার, এই যে 6 উপাদানটা আছে না, এই যে 6 উপাদান, এটার অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে বলছে। অনুরাশি এবং সহগুণক। তাহলে আমরা অনুরাশি সহগুণক বের করতে পারি। আপনি লিখবেন 6 এর অনুরাশি। এখন কোন একটা নির্ণায়কের অনুরাশি বের করার সূত্রটা হচ্ছে, আমরা সকলেই জানি, যেহেতু 6 উপাদানের কথা বলছে না, বলেন তো এই যে 6 উপাদানের কথা বলছে না। সো আমরা কি করি, অনুরাশি বের করার সূত্রটা হচ্ছে, আপনি তার সারিটা বাদ দিবেন, যে কলামে আছে সেই কলাম বাদ দিবেন। তার মানে তার এই যে 2 নম্বর কলাম ছিল এটা বাদ দিলাম, 3 নম্বর সারিটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে দেখেন তো এইখানে এই দুটো উপাদান থাকে, এখানে এই দুটো উপাদান থাকে। এখানে থাকতেছে 1 0 আর এখানে থাকতেছে 7 2। গুণ করেন স্যার, গুণ করেন, তাহলে হচ্ছে 2 একে 2 মাইনাস 0। দ্যাট মিন্স এখানে কত হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে 6 এর অনুরাশি হচ্ছে কিন্তু স্যার আমাদের 2। ওকে, 6 এর অনুরাশি হচ্ছে স্যার কত আমাদের 2। আশা করি বুঝতে পারছেন। আমি এটা আবার বোঝাই, যে কোনো উপাদানের অনুরাশি বের করার সূত্রটা হচ্ছে তার তার হচ্ছে আপনার ডাইরেক্ট যে কলামটা থাকবে এবং যে সারিটা থাকবে এটা বাদ দিবেন। সেহেতু সে 2 নম্বর কলাম এবং 3 নম্বর সারিতে অবস্থান করতেছে, সেজন্য এটা বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো এখানে লিখবেন, লিখে বিস্তার করবেন। গুণ করি, 2 কে 2 7 0 0, বিকলে 2 থাকে, 2টা হচ্ছে অনুরাশি। এখন আসলে সহগুণক। সহগুণক কাকে বলে স্যার? চিহ্ন সহ অনুরাশিকে সহগুণক বলে। চিহ্ন সহ অনুরাশি। তো অনুরাশি কত পাইছি স্যার? 2, যে 2 লিখলাম। তার আগে স্যার এই 6 উপাদানের চিহ্নটা আমাদের লিখতে হবে। 6 উপাদানের চিহ্ন। নির্ণায়কের চিহ্ন সম্পর্কে আইডিয়া আছে সবার। চিহ্নটা এরকম হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখেন তো তাহলে 6 এর ভাগ্যে চিহ্নটা কি পড়ছে? মাইনাসটা। সেই জন্য এখানে খালি মাইনাসটা বসে দিবেন। এই -2টা হচ্ছে সহগুণক আর +2টা হচ্ছে অনুরাশি। পারবেন না বলেন? এর চাইতে সহজ কি আরো কোনো ব্যাখ্যা আছে বলেন?
প্রেমা ঠিক আছে, শাহিন, সামি ঠিক বলছেন। দেখেন, একটা পিডিএফ তৈরি করা, একটা সাজেশন তৈরি করা, একটা আনসার সহকারে সাজেশন তৈরি করা একটা বই তৈরি করার মতোই। সো এটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের জন্য, এটা আসলে উন্মুক্ত করাটা ঠিক না। তারপর আমরা অনেকগুলো কিন্তু উন্মুক্ত করে দিই আপনাদের চিন্তা করে। বাইজিৎ একটু দেখেন তো পারবেন কিনা। রচনামূলক সবগুলাই থাকবে ইনশাল্লাহ, একটু দেখেন। হ্যাঁ লিওন, অবশ্যই এটা একবারে ইজি পারবেন আশা করি। আমরা সামনের দিকে যাই। তো সহজ ম্যাথের জন্য সময় অপচয় করে লাভ নাই। আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে, আবার একটু বলি, আপনারা যারা এবার প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছেন কিংবা তৃতীয় সেমিস্টার আছেন, তাদের জন্য আমাদের পাপেল অধিকারে ভর্তি সুবর্ণ একটা সুযোগ। মাত্র 999 টাকা দিয়ে আপনি আমাদের এই ডাইনামিক প্রোগ্রামটা ক্রয় করতে পারবেন, যেখান থেকে আপনি আমাদের সুপার সাজেশন, ইবুক এবং হচ্ছে ডেইলি 2টা করে জুম লাইভ ক্লাস পাচ্ছেন, এবং পাশাপাশি আমাদের অ্যাপসের অ্যাক্সেস, যেখান থেকে আপনি সকল বিষয়ের রেকর্ডেড ক্লাসগুলো অবশ্যই পাবেন। আচ্ছা, যাই হোক, ফিজিক্স টু 17 তারিখ হবে, সিয়াম হাসান, ঠিক আছে। এটা পারবেন কে কে বলেন, এটা কে কে পারবেন একটু দেখেন তো। এটা কে কে পারবেন একটু বলেন। 12 নম্বর দেখেন, এটা 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 কে কে পারবেন বলেন। গুণ, গুণ কে কে পারবেন। ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন। হৃদয় ক্লাস শেষ করে একটু দেখে নিন, যেটা মোছার আগে একটু বলে দিতে হবে। আচ্ছা, প্রেমা পারবেন, আর কি কে দেখি তো। গুণ করতে হবে জাস্ট স্যার, ম্যাট্রিক্সের গুণন কেমনে করে বলেন তো। এল আকৃতিতে করতে হয়, উল্টা এল আকৃতিতে। আমি দেখাচ্ছি, একটু দেখেন। যাদের সমস্যা আছে আমি এটা দেখাচ্ছি, অনেকেরই হয়তো প্রবলেম থাকতে পারে। 1 3 2 2 4 0 ইন্টু, একসাথে লিখে দিই, ইন্টু ভি। ভি এর মানটা কত স্যার, 2 0 3 1 4 5, ঠিক আছে। গুণটা করবেন এইভাবে, এই যে এরকম ভাবে গুণটা এরকম, সারির সাথে কলামের উপাদানের গুণ হবে, সারির সাথে কলামের উপাদানের গুণ হবে। দ্যাট মিন্স গুণটা যদি আমি করি তাহলে কেমনে করবো একটু দেখেন। এই 1 এর সাথে এই 2 গুণ করতে হবে, তাহলে 2 ওকে 2, ঠিক আছে। আবার এই 3 সাথে এই যে এই উপাদানটা গুণ করতে হবে, এটার সাথে এটা, তাহলে 3 ওকে 3 যোগ 3 ওকে 3। আবার এই দুটো দ্বারা প্রথম কলম গুণ করছেন, তারপর আবার দ্বিতীয় কলম আছে, দ্বিতীয় কলম আছে, সবগুলোকে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12। আবার 1 এর সাথে 3 করলে 3 ওকে 3, আর 3 5 15। দেন আবার 2 দুগুণে 4, 2 ওকে 2, 2 এর 0 0, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তারপরে 4 দুগুণে 8, এই শূন্যের সাথে 1 গুণ করলে 0 হবে, 4 এর 0 0, এখানেও 0ই থাকে। এই দেখেন, 4 এর সাথে 0 গুণ করলে 0 হলো, আবার 0 এর সাথে 4 গুণ করলে 0ই। আবার 3 4 হচ্ছে 12 প্লাস 0। সো আলটিমেটলি একটু হিসাব করে যোগ করলে আনসারটা চলে আসবে। তো আমি যদি আলটিমেটলি যোগ করি, এখানে কত আসে, 5, দেন হচ্ছে এখানে 12, এখানে হচ্ছে 18, 6 8 16, 8 0 12। সো দ্যাট ইজ ইউর আনসার। এই যেটি আপনার উত্তর, এটি আপনার কিসের আনসার। দেখেন পারবেন কিনা সবাই। আমি আসলে অধ্যায় ভিত্তিক করাচ্ছি না সিয়াম, এটা যদি অঙ্কটা বলে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অঙ্ক, দ্বিতীয় অধ্যায়। স্যাম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের দ্বিতীয় অধ্যায়, পারবেন বলেন। আচ্ছা, সবাই তো পারতো এটা, হ্যাঁ, গুণন। ওকে, আশা করি এখন এটা পারবেন সবাই। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। অনেক ঠিক আছে, চলেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা একটু কঠিন একটা ম্যাথ, এটা একটু কঠিন একটা ম্যাথ, এটা একটু কঠিন, বরাবরের চাইতে একটু কঠিন একটা ম্যাথ দিয়েছে আমাদের এখানে। এর সমান -1 প্লাস i√2 হলে দেখাও যে এইটুক সমান 12। এইটুক সমান কত, 12।
দেখেন অঙ্কটা সলভ করে দিই। সোজাটা একটু আগে বলতে হবে, হ্যাঁ একটু আগে বলতে হবে, নাহলে পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখতে হবে। আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ আপনাদেরকে অনেকগুলো অঙ্ক করাইতে হবে আজকের ক্লাসে। আমাদের কি দেওয়া আছে স্যার? এই যে এটা দেওয়া আছে নাকি বলেন, এটা দেওয়া আছে না? তো প্রথম আমি যে কাজটা করব দেখেন, -1টাকে ডান পাশে নিয়ে আসবো। -1টাকে ডান পাশে নিয়ে আসলে অবশ্যই +1 হয়ে যাবে, আর এই পাশে থাকবে i রুট। আশা করি এটা বুঝতে পারছেন। -1টাকে ডান পাশে নিয়ে যান, +1 হইলো +i রুট। ওকে, এরপরে উভয় পাশে আপনি বর্গ করেন, এই পাশেও স্কয়ার করলেন, ডান পাশেও স্কয়ার করলেন। এখানে স্কয়ার করলে একটা সূত্র পড়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে স্কয়ারটা করলে i এর উপরে স্কয়ার করলে হবে i স্কয়ার, আর স্কয়ার রুটে কাটা গেলে এখানে শুধু 2 থাকবে। ঠিক আছে, হিসাব যদি করেন তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 সমান সমান i স্কয়ারের মানটা হচ্ছে কিন্তু স্যার -1, i স্কয়ারের মানটা হচ্ছে কত? -1। লিখলাম -1 ইনটু 2। সো হিসাব করেন আবার a স্কয়ার প্লাস 2a প্লাস 1, এখানে -2 হয়, -2টাকে এই পাশে নিয়ে আসলে +3 হয়ে যাবে। একসাথে লিখে দিতে মন চাচ্ছে কিন্তু লিখলাম না আপনাদের সুবিধার্থে। সো কি হয় এখানে a স্কয়ার প্লাস 2a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইটুকু কে কে বুঝেন না আমাকে একটু বলেন তো দ্রুত। নাইম, আপনাদের ফিজিক্স 2 ক্লাসটা হবে 17 তারিখ ইনশাআল্লাহ। কালকে তো 16 ডিসেম্বর, তারপরে দিন 17 তারিখ ইনশাআল্লাহ। আশা করি পারবেন এটা, না বলেন পারবেন না? এ বলতে হবে পারবেন কিনা বলেন। একটু দ্রুত জানান পারবেন কিনা। তো আশা করি এটুকু বোঝার কথা, এইটুকু আপনারা পারবেন। পরবর্তী অংশটা দেখেন, লেফট হ্যান্ড সাইড কি ছিল? a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 4a প্লাস 9। ওকে, আমরা মাঝখানে একটা লাইন খালি রেখে নিচের লাইন লেখার চেষ্টা করব। ঠিক আছে, মাঝখানে একটা লাইন আমরা খালি রাখবো, খালি রেখে নিচের লাইনে আমরা লেখা শুরু করব। এই যে এখানে যে আমরা a স্কয়ার প্লাস 2a প্লাস 3 পাইছি, এটাকে আমরা 3 বার লিখবো এই জায়গায়। ঠিক আছে, এটা অঙ্কটা এইভাবে করতে হবে, এটা আমরা 3 বার লিখবো এখানে। আমি প্রথমত লিখলাম a স্কয়ার প্লাস 2a প্লাস 3, আবার মাঝখানে চিহ্ন একটু ফাঁক রেখে লিখতে হবে, আবার এখন আমরা জাস্ট গুণ করব আর হিসাব করব। আপনি দেখেন প্রথমত কি আছে আমাদের এই জায়গায়, আমাদের এখানে আছে কিন্তু a টু দি পাওয়ার 4, আমাদের এখানে কি আছে? a টু দি পাওয়ার 4 আছে। তো প্রথম এখানে আছে a স্কয়ার, তাহলে a স্কয়ারের সাথে কি গুণ করলে a টু দি পাওয়ার 4 হয় বলেন তো? আমরা যদি এখানে a স্কয়ার গুণ করি তাহলেই তো গুণ করলে a টু দি পাওয়ার 4 হচ্ছে। সো a স্কয়ার আর এই যে a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হচ্ছে। ওকে, তারপরে এই a স্কয়ারের সাথে আবার যদি এই যে 2a গুণ করেন তাহলে প্লাস 2a কিউব হবে এখানে, আবার a স্কয়ারের সাথে 3 গুণ করলে 3a স্কয়ার হবে। আশা করি গুণটা বুঝতে পারছেন। এখানে কেন a স্কয়ার লিখছি? কারণ প্রথমত আছে a টু দি পাওয়ার 4, এটা বানাইতে হবে। সো এখানে যদি a স্কয়ার আছে এর সাথে আরেকটা স্কয়ার গুণ করলে কিন্তু a টু দি পাওয়ার 4 হয়। ঠিক আছে, এখন আপনি একটু হিসাব করেন আপনার এখানে a কিউব কয়টা ছিল স্যার? 4টা। আপনার এখানে আছে কয়টা? 2টা। আরো 2টা লাগে না? তাহলে আমি যদি আরো 2টা বানাইতে যাই তাহলে এখানে অবভিয়াসলি আমাকে 2a দ্বারা গুণ করতে হবে। দেখেন কোশ্চেন কিনা। তাহলে আমি যদি এখানে 2a দ্বারা গুণ করি তাহলে এখানে আছে a স্কয়ার, তাহলে 2 এর সাথে a স্কয়ার গুণ করলে তো 2a কিউব হচ্ছে।
একটু কঠিন মনে হইতে পারে, যারা 9 10 মিডল ফ্যাক্টর মানে উৎপাদকের অঙ্কগুলো করছেন ভালো করে তাদের জন্য এটা ইজি। এখানে হবে 2 দুগুণে 4 4a স্কয়ার প্লাস 6a। একটু দেখেন বুঝছেন কিনা। আপনি এখানে একটা হিসাব মিলান, উপরের লাইনের সাথে হিসাবটা মিলান। এখানে 4a ক্যাপ ছিল, এই যে স্যার দুইটা, আর এই যে দুইটা মিলে হচ্ছে 4টা। ওকে, একটু কঠিন মনে হইতে পারে বাট সহজ, একটু কঠিন মনে হইতে পারে বাট সোজা, আপনি নিয়ম মাফিক জাস্ট করে যাবেন, দ্যাটস এনাফ। ওকে, তো হিসাবটা করেন এখানে। তাহলে আপনার এখানে 4টা কিউব ছিল, এই যে স্যার দুইটা, আর এই যে এখানে দুইটা মিলে হচ্ছে 4টা। এ স্কয়ার ছিল স্যার কয়টা দেখেন তো, এখানে 6টা ছিল, এই যে 3টা আর এখানে 4টা, 7টা হয়ে গেছে না আমাদের? কয়টা হয়েছে? 7টা, একটা বেশি, সেই জন্য একটা বেশি দেখে আমি এক বিয়োগ করে দিলাম। তাহলে যে -1 এর সাথে স্কয়ার গুণ করলে মাইনাস স্কয়ার হবে, -2a হবে, -3 হবে। এখন দেখেন মিলে গেছে। আমার এখানে কয়টা হয়ে গেছিল জানি স্যার বলেন তো? এ স্কয়ারটা কয়টা হয়েছিল দেখেন, এই যে 3টা আর 4টা মিলে 7টা হয়েছিল। এই 7টা থেকে এই যে একটা বিয়োগ করছি, তাহলে তো 6টাই হইলো। আর এ কয়টা আছে দেখেন তো, আমাদের এ কয়টা হয়েছে স্যার? এই যে দেখেন 6টা থেকে আপনি দুইটা বাদ দেন, 4টা থাকবে। বাট ভ্যামিলটা কোথায়? এখানে ছিল আমাদের প্লাসের 9, বাট এখানে আছে কত? মাইনাসের 3। আমরা যদি এই জায়গায় 12 যোগ করি, সেখান থেকে আপনি 3 বিয়োগ করলে তো 9 থাকবে, তাই না? তাহলে এই -3টা ব্যানিশ করার জন্য আমরা এখানে প্লাসের 12 লিখলাম। ওকে, আপনার আলটিমেট হিসাবটা উপরের লাইনের সাথে কিন্তু ম্যাচ করতেছে, বাট ঠিক আছে। ওকে, এখন আপনি এই যে এরকম যেটা আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 3, কয়টা আছে স্যার? 3টা আছে, তিনটাই কমন নেন। কমন নিলে কি থাকবে? a স্কয়ার প্লাস 2a প্লাস 3 আমরা কমন নিলাম। যদি আমি এটা কমন নিয়ে নেই, এখানে থাকবে a স্কয়ার, এই যে স্যার আমাদের a স্কয়ার, এখানে থাকবে 2a প্লাস 2a, এখানে থাকলো -1। ওকে, -1, আচ্ছা। এই যে স্যার আমাদের প্লাস 12, এখানে প্লাস 12 থাকবে। হ্যাঁ, ওকে, প্লাস 12। আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন এইটুকুর মান কত পাইছি স্যার আমরা, বলেন তো? এইটুকুর মান আমরা 0 পাইছি না স্যার? এই যে 0, এই 0টা এখানে বসায় দেন। তাহলে 0 ইন্টু a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 প্লাস 12। সো 0-র সাথে আপনি যাই গুণ করেন ওটা কি হয়ে যাবে স্যার? 0। তাহলে যে 0 প্লাস 12 ইজ ইকুয়াল টু 12। সো এটা হচ্ছে আপনাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা একটু কঠিন, বাট বোঝার চেষ্টা করলে আশা করি সম্ভব। আর যারা খুবই প্রবলেম হবে তারা এটা স্কিপ করতে পারেন, যাদের খুবই প্রবলেম হবে তারা এটা স্কিপ করে যাবেন, কারণ অঙ্কটা একদমই নতুন। এই ধরনের অঙ্ক আগে আপনারা কখনো করেন নাই, এটা পরীক্ষা আসা নাই, তারপরে দিয়ে দিলাম, যদি কখনো আসে আর কি, আসার পসিবিলিটি আছে সেই জন্য দিয়ে দিছি। হ্যাঁ, পারবেন কিনা বলেন? আশা করি পারার কথা। হ্যাঁ, পারবেন না বলেন তো দেখি। আচ্ছা, আশা করি যদি এটা পারেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যদি এটা পারেন, আরেকটা ছোটখাটো ম্যাথ, তো চলে না, এটা ছোটখাটো ম্যাথ আমরা সলভ করি ইনশাআল্লাহ। ওকে, এনপি এখানে 4 হবে না, সরি, এখানে হবে এনপিআর। এনপিআর সমান যদি 240 এবং হচ্ছে এনসিআর সমান যদি 120 হয়, তবে এন ও আর এর মান নির্ণয় করো। এন এবং আর এর মান বের করতে বলছে। এনপিআর সমান যদি 240 এবং এনসিআর সমান যদি 120 হয়, তাহলে তোমার এন ও আর এর মান বের করতে হবে। একটু এখান থেকে শুরু করি। আমাদের কি দেওয়া আছে স্যার? এনপিআর সমান কত? 240। এনপিআর এর সূত্রটা কি বলেন তো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান 240। আর একটা কথা বলি, এনসিআর এর সূত্রটা ভেঙে দিই এখানে।
এনসিআর এর সূত্রটা হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান 120। ওকে, এখন আমরা যদি উপরে এবং নিচে r ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করি, উপরে এবং নিচে, সো আমি যদি এইভাবে লিখি আর কি, r ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তো আশা করি এটা লিখলে কারো কোনো ঝামেলা বা সমস্যা হওয়ার কথা না। কেননা আপনি এই যে উপরেও r ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করছেন, নিচেও কিন্তু r ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করছেন, তাহলে উপরে এবং নিচে r ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলে আমাদের হিসাবের কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু অটোমেটিক কাটতে পারেন বিষয়টা। সো এটার একটা মান কিন্তু আমরা জানি, দেখেন এই যে এটার মানটা কত, 120 না বলেন, সো এখানে বসানো যায়, তাহলে লেখা যায় দেখেন যে r ফ্যাক্টোরিয়াল ইনটু 120 সমান হচ্ছে 240। এখন ওই 120টা ওই পাশে নিয়ে যান, তাহলে কি হবে, r ফ্যাক্টোরিয়াল সমান সমান 240 ডিভাইড বাই 120 কেটে দেন, তাহলে আলটিমেটলি এখানে 2 থাকে। সো আমরা এখানে কি পাইলাম, r ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2, r ফ্যাক্টোরিয়াল সমান কত পাইলাম স্যার, 2 পাইলাম। তাহলে r ফ্যাক্টোরিয়াল সমান, আমি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে তো কোনো সমস্যা নাই, কারণ 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাই কিন্তু 2, সেই 2 এর পরিবর্তে 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কারণ 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2। তাহলে উভয় পাশ থেকে এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আপনি কেটে দেন, তাহলে এখানে r সমান কত স্যার, 2। এখানে r এর মানটা আপনি এটার মধ্যে বসাইলেও n এর ভ্যালু চলে আসবে, এইটার মধ্যে বসাইলেও n এর ভ্যালু চলে আসবে। আপনি এখানে r এর মানটা বসাই দেন, যেখানে 2 বসাই দেন, তারপরে এই সমীকরণ থেকে আপনি n এর মানটা বের করতে পারবেন। দেখেন তো পারবেন কিনা, পরটুকু পারবেন কিনা বলেন, পরটুকু পারবেন, দুটো তো বলেন। আচ্ছা সৈয়দ নাজমুল সাকিব, আমি 5th সেমিস্টারে, তো আমি আপনার ক্লাসগুলো করি, আসলে এটা আমার জন্য অনেক প্রাপ্তির আপনার কাছে আমার ক্লাস করেন। শাহিন যে একবার ট্রাই করলে, আচ্ছা মাহবুব হাসান, আসিফ, বাইজিৎ, পরটুকু করে দিতে হবে না, আলামিন পারবেন, তরুণ তো আগে আনসার বলে দিয়েছে, n এর মান 16 হবে, হ্যাঁ অবশ্যই 16 হবে, এখানে r এর মান 2 বসালে n * n - 1 সমান 240 হয়, পরে মিডল ফ্যাক্টর করলে n এর মান 16 চলে আসে। এইটুকু আশা করি ক্লিয়ার, বলেন এইটুকু পারবেন তো নাকি? আচ্ছা আরমান হোসেন, ওকে, সো এইটুকু যদি পারেন আমি পরটুকু দেখাচ্ছি, এইটুকু আশা করি পারবেন, কোনো সমস্যা নাই, পরটুকু একটু দেখেন সবাই, পরের অংশটা। এখন আপনি r এর মান যে 2 পাইছেন, এটা এখানে বসান, তাহলে np2 সমান হচ্ছে আমাদের 240। এখন np2 কে আমরা ভেঙে কেমনে লিখতে পারি স্যার, এই 2 এর জন্য আমি এখানে দুইটা সংখ্যা লিখব, প্রথমটা যদি n হয় তারপরটা কত হবে, এক বিয়োগ করে লিখতে হবে, তাহলে পরটা অবশ্যই কত হবে, n - 1 সমান 240। তো এখানে গুণ করে দিলে n স্কয়ার মাইনাস n, আর এটাই পাশে নিয়ে আসলে মাইনাস 240 সমান 0। এখানে মিডল ফ্যাক্টর করেন, n স্কয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 সমান 0। এখান থেকে কমন নেন, n কমন নিলে হবে n মাইনাস 16, আর এখানে প্লাসের 15 কমন নিলে হবে n মাইনাস 16 সমান সমান 0 0। সো এখানে থাকে আপনার n মাইনাস 16 আর থাকে n প্লাস 15 সমান সমান 0। তারপরে এখান থেকে n এর সমান আসে কত, 16, আর এটা আসে n সমান মাইনাসের 15। তাহলে মাইনাসের 15 তো কখনোই आंसर হবে না, সেজন্য 16ই হচ্ছে आंसर। তাহলে 16 এবং 2 এই দুইটা হচ্ছে আপনার आंसर। একটু দেখেন, ইমরান, জনি, তরুণ, খলিল, আচ্ছা ঠিক আছে, রাবি তাসকিন, ওকে, মাহবুব হাসান, একটু দেখেন আপনি পারবেন কিনা, সিয়াম দেখেন, করাই দিলাম তবে ভাই, আপনাদের রিকোয়েস্টই তো করাই দিলাম। আচ্ছা আশা করি এখন পারবেন, হ্যাঁ এখন আপনারা এটা পারবেন, ওকে। সরোয়ার উদ্দিন, মিস করার কিছু নাই, আপনি এটা রেকর্ডেড ক্লাস আমাদের এই পেজে দেখতে পারবেন যে কোনো সময়, ঠিক আছে।
তো এখন থেকে কন্টিনিউ করতে থাকেন, পরবর্তী বাকি অংশটা আমাদের সাথেই দেখতে পারবেন। আচ্ছা, তো এটাও একটা সহজ একটা ম্যাথ। দেখেন এটা সহজ, একদম সহজ একটা ম্যাথ। bx² + cx + c = 0 সমীকরণের মূলদের আলফা এবং বিটা হলে দেখা যায় এটা সমান 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা সমীকরণ থেকে মূলদের যোগফল এবং গুণফল কেমনে বের করতে হয় সেটা আমরা সকলেই জানি। যেহেতু এটার মূল হচ্ছে আলফা এবং বিটা, তাহলে এখান থেকে মূলদ্বয়ের যোগফল আর গুণফল আমরা বের করতে পারবো। সো মূলদ্বয়ের যোগফল, যোগফল মানে আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল এখানে আপনি লিখে নিতে পারেন চাইলে, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান, দেখেন যোগফল কেমনে বের করে। মূলদ্বয়ের যোগফল বের করার সূত্র হচ্ছে মাইনাস, উপরে হবে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। আপনি এই সমীকরণটার দিকে একটু তাকান, এখানে এক্স এর সহগটা হচ্ছে সি, তাহলে আমি যে স্যার উপরে লিখলাম এক্স এর সহগ আর নিচে হবে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ কত আছে বি, দ্যাট মিন্স এটা হচ্ছে আলফা প্লাস বিটা এর ভ্যালু। ওকে, এন্ড দেন মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা সমান হচ্ছে, উপরে হবে ধ্রুবক পদ, ধ্রুবক পদ এখানে কত আছে স্যার সি, তার মানে সি, আর নিচে হবে এক্স এর সহগ, এক্স এর সহগ আছে বি, এই যে স্যার সি বাই বি। ওকে, এখন আপনি লেফট হ্যান্ড সাইড লিখে কাজটা শুরু করে দেন। আপনার লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা লিখেন, লেফট হ্যান্ড সাইড রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি। ওকে, এখানে একটু খেয়াল করেন আপনি, এই দুইটার মধ্যে আমি লসাগু করি, এই দুইটার মধ্যে এখানে রুট ওভার কিন্তু দেখেন আলফার উপরেও আছে বিটার উপরেও আছে, এখানে বিটার উপরে আছে, এখানে আলফার উপরে আছে, মানে সবগুলোর উপরে রুট ওভার আছে। আপনি চাইলে ভেঙে লিখতে পারেন, আর যারা বুঝেন তাদের জন্য আমি একসাথে লসাগু করতেছি এই দুইটার মধ্যে। তো লসাগু যদি আমি করি, তো লসাগু হবে রুট ওভার আলফা ইন্টু বিটা, রুট ওভার আলফা বিটা হবে লসাগু। সো হিসাব করলে দেখেন বিটা বিটা ক্যান্সেল হবে, রুট আলফা থাকবে, তাহলে উপরে রুট আলফার সাথে গুণ করলে এখানে শুধু আলফা থাকবে। কেন স্যার? কারণ উপরে একটা তো আলফা আমাদের আগেই ছিল, রুট আলফা তো একটা আগেই ছিল, আর নিচ থেকে কিন্তু একটা আলফা যাবে, রুট আলফা যাবে, তাহলে দুইটা রুট আলফা যদি আপনি গুণ করেন তাহলে সমান সমান আলফা থাকে আপনার। ঠিক আছে, তাহলে এখানে আলফা থাকলো, তারপরে এখানে রুট আলফা, এখানে রুট আলফা ক্যান্সেল, শুধু কি থাকে রুট বিটা থাকে, তাহলে এই রুট বিটা এবং উপরে এই রুট বিটা দুইটা গুণ করলে শুধু বিটা হবে। ওকে, তারপরে এইটুকুর মান দেখেন সি বাই বি, এই যে সি বাই বি, সি বাই বি এর মান কত স্যার? আলফা ইন্টু বিটা না, সেখানে লেখা যায় রুট ওভার আলফা ইন্টু বিটা। প্রত্যেকটা বিষয় আমি এখানে ভেঙে ভেঙে লিখতেছি যাতে আপনারা বুঝেন। এরপর আবার এখানে লসাগু করেন, এই দুটোর মধ্যে লসাগু করেন, এইটুকুর মধ্যে সেখানে লসাগু করলে লসাগু হবে রুট ওভার আলফা ইন্টু বিটা, এখানে থাকে আলফা প্লাস বিটা প্লাস, দেখেন এখানে আছে আমাদের রুট ওভার আলফা ইন্টু বিটা, এইখানে নিচে যদি রুট ওভার আলফা ইন্টু বিটা দ্বারা গুণ করেন তাহলে রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে আলফা ইন্টু বিটা। এখন তো এটার মান লিখেন আপনি এই জায়গায়, নিচে তো রুট ওভার আলফা ইন্টু বিটা ছিলই। এখন দেখেন এই যে এখানে আলফা ইন্টু বিটা, এটার মানটা কত? আলফা ইন্টু আলফা প্লাস বিটা এর মানটা হচ্ছে এই যে মাইনাস সি বাই বি, সো এখানে লিখেন মাইনাস সি বাই বি প্লাস আলফা ইন্টু বিটা, এটার মানটা কত? সি বাই বি প্লাস এর সি বাই বি, তাহলে সি বাই বি। দেখেন এটা হচ্ছে মাইনাস এর, এটা প্লাস এর, কেটে দেওয়া যায় না, কেটে দিলে উপরে কত হবে? শূন্য, তাহলে শূন্য ডিভাইডেড বাই রুট ওভার আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই তো আনসার। ইনসাফ পারবেন কি বলেন? আচ্ছা, আরমান হোসেন পারবেন, শাহিন পারবেন, ঠিক আছে, আশা করি এটা সবার ক্লিয়ার। সহজ যেহেতু পারবেন, তারপর আমি করাই দিলাম। ওকে।
স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায় বলেন তো। এটা কয়জনে পারবেন? এটা কতজনে পারবেন বলেন? এই 16 নম্বরটা। বাইজিদ, প্রেমা বলেন, ইব্রাহিম খলিল বলেন যে কয়জনে এই ম্যাথটা পারবেন, যে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, বলেন একটু সবাই। জাসিন আহমেদ, আমি তো ওটা মুছে ফেলছি। আপনি পরবর্তীতে আবার যখন এই ক্লাসটা শেষ হবে, এই ক্লাসটা এখানে থাকবে, তখন আপনার যত খুশি যত দেখবেন, দ্যাট মিনস আমি আপনাকে ততবার বোঝাচ্ছি। সো এটা যেহেতু আমাদের রিভিউ ক্লাস, ম্যাথের উপর সুপার শাসন ক্লাস, আপনাদের টোটাল ম্যাথমেটিক্স ওয়ানটার উপর ক্লাস হচ্ছে, সময়ের খুবই অভাব, সেজন্য আসলেই রিপিট আলোচনা করার সুযোগটা খুবই কম। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বাইজিৎ পারবেন না, মাহবুব বলছেন করাই দেন। 16, জাসিন বলছেন 16 পারবেন। তাসিন, আচ্ছা এখানে দু একজন বলছেন পারবেন না। বাইজিৎ ঠিক আছে। আচ্ছা আরিফ, ম্যাক্সিমাম শিক্ষার্থী বলছে পারবেন। তারপরে দেখেন, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। সো এটা করার ক্ষেত্রে আপনি প্রথমত এই পলিটেকনিকের বিন্যাসটা বের করেন। মোট বিন্যাসটা কত? প্রথমত আপনি কি বের করবেন স্যার? মোট বিন্যাস। বলেন এখানে বর্ণ কয়টা আছে, অ্যালফাবেট কয়টা আছে? গুনেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 11টা বর্ণ আছে, দ্যাট মিন্স হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন আপনি একটু খুঁজে বের করেন যে সিমিলার বর্ণ কয়বার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সি আছে কয়টা স্যার? 2টা, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার মোট বিন্যাস। এরপরে এখানে কি বলছে স্যার? স্বরবর্ণ, দ্যাট মিন্স বাওয়েল। বাওয়েল কয়টা স্যার? 5টা, এ ই আই ও ইউ। এখানে বাওয়েল কয়টা আছে? পলিটেকনিক ওয়ার্ডটার দিকে আমরা তাকাইলে এখানে স্বরবর্ণগুলো হচ্ছে কোনটা দেখেন, এই যে একটা ও, ই এবং আই। তাহলে স্বরবর্ণ কয়টা দেখেন তো? ও, ই এবং আই, এই তিনটা হচ্ছে মূলত এখানে ভাওয়েল বা স্বরবর্ণ। এটাকে আমি একটা বক্স আবদ্ধ করলাম। তারপর ওয়ার্ডগুলো কি কি থাকে? পি থাকে, এল থাকে, ওয়াই থাকে, টি থাকে, সি থাকে, এইচ, এন, সি। স্বরবর্ণগুলোকে একটা ধরে আপনি বিন্যাসটা দেখেন তো কত হয়। এটা লিখবেন যে স্বরবর্ণকে একটা ধরে, স্বরবর্ণ গুলিকে একটি ধরে বিন্যাস সমান সমান। স্বরবর্ণ যদি আমরা একটা চিন্তা করি তাহলে আমাদের বিন্যাসটা কত আসে দেখি। যদি এটাকে একটা চিন্তা করেন তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আপনার টোটাল 9টা বর্ণ হয় এখানে, ঠিক না? আমরা যদি এই তিনটাকে একটা চিন্তা করি, এই তিনটাকে আমি একটা ধরলাম, তাহলে এরকম বর্ণ কয়টা হলো আমার? 9টা, সেজন্য হবে 9 ফ্যাক্টোরিয়াল। এবং এখানে যেহেতু দুইটা সি আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। অতঃপর এই স্বরবর্ণ তিনটা আবার নিজেদের মধ্যে কি করতে পারবে স্যার? বিন্যাস করতে পারবে। তাহলে স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস, নিজেদের মধ্যে বিন্যাস সমান সমান কয়টা বর্ণ আছে স্যার? 3টা। তাহলে নিজেদের মধ্যে বিন্যাস করবে কত? 3 ফ্যাক্টোরিয়াল সমান এখানে আমাদের আসে 6। ওকে, আচ্ছা। তা সুতরাং এখানে লিখবেন যে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস, স্বরবর্ণগুলির পাশাপাশি বা একত্রে কথা লিখতে পারেন, রেখে বিন্যাস। একটি ধরে বিন্যাস কত আসছিল স্যার আমাদের? এই যে এটার সাথে আমরা 6 গুণ করব, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইনটু 6। ওকে, তাহলে এটা থেকে এটা দিলে এখানে 3 থাকে, সো আমরা লিখতে পারি 3 ইনটু 9 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হচ্ছে স্বরবর্ণকে একটা ধরে বিন্যাস। আমাদেরকে কি বের করতে বলছে স্যার? স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস বলছে, তাহলে আপনি লিখবেন পাশাপাশি না রেখে বিন্যাস।
না রেখে বিন্যাস সমান সমান, সূত্রটা হচ্ছে মোট বিন্যাস থেকে আমরা এটা বাদ দিব। মোট বিন্যাসটা কত ছিল আমাদের? 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ইনটু 9 ফ্যাক্টোরিয়াল, যা আসে সেটি आंसर। আমি আবার এখন একটু স্বরূপের আলোচনা করি। এখন একটু স্বরূপের আমি একটু এখানে আলোচনা করি, সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস বের করার মেইন সূত্রটা হচ্ছে মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। সূত্রটা ভালো করে মাথায় রাখেন যে পাশাপাশি না রেখে বিন্যাস সমান সমান, মানে এটা সূত্রে বলা চলে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস সমান সমান মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। এই যে এটা হচ্ছে আপনার মোট বিন্যাস মাইনাস এটা হচ্ছে একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস। তাহলে আপনার এখানে এটা যদি আপনি পার করতে চান, কয়টা জিনিস লাগে স্যার? দুইটা। প্রথম লাগে মোট বিন্যাস, দ্বিতীয়ত লাগে একত্রে রেখে বিন্যাস। একত্রে রেখে বিন্যাস, তাহলে আপনাকে একত্রে রেখে বিন্যাস বের করতে হবে না স্যার? ওকে, চলেন একত্রে রেখে বিন্যাসটা বের করি। তাহলে প্রথমত আমরা মোট বিন্যাস বের করছি স্যার, এই যে আমাদের মোট বিন্যাস। তো প্রথমত এখন আমাকে কি করতে হবে? একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস। সেই জন্য দেখেন আমরা স্বরবর্ণগুলোকে একটা চিন্তা করলাম। স্বরবর্ণগুলোকে আমি কয়টা চিন্তা করছি স্যার? একটা। এখানে তিনটা স্বরবর্ণ ছিল, তাদেরকে একটা ধরে আমি বিন্যাস বের করছি, একটা ধরে আমি বিন্যাস বের করছি, যে একটা ধরে বিন্যাস। তারপরে এই তিনটা স্বরবর্ণ আবার নিজেদের মধ্যে বিন্যাস গঠন করতে পারে, সেজন্য তাদের মধ্যে বিন্যাস আসলো কত? 6। এখন তারপরে কি বের করছি? পাশাপাশি রেখে বিন্যাসটা কত আসে। পাশাপাশি রেখে বিন্যাস কেমনে বের করব? ওই যে একটা ধরে বিন্যাস যা পাইছেন সেটার সাথে স্বরবর্ণগুলোর বিন্যাস, এই দুটো গুণ করলেই পাশাপাশি বিন্যাস চলে আসবে। তাহলে পাশাপাশি রেখে বিন্যাস আমরা কত পাইছি স্যার? 3 ইনটু 9 ফ্যাক্টোরিয়াল। এখন এটা আপনি জাস্ট মোট বিন্যাস থেকে বিয়োগ করলে যা পাবেন সেটা আপনার আনসার। এখন বলেন পারবেন কিনা? আলামিন পারবেন, লাবণ্য, সিবি, প্রেমা, হ্যাঁ ওকে, মাহবুব হাসান 2-11টা, আচ্ছা ওকে ধন্যবাদ। হ্যাঁ এইটা এখানে আপনার একটা আনসারটা আছে। হ্যাঁ আপনারা ক্যালকুলেটর প্রেস করলে কিন্তু চলে আসবে। 11 ফ্যাক্টোরিয়াল লিখবেন, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করবেন, তারপর এখানে যা আসে হিসাব করে দেখেন, যা আসে সেটি হচ্ছে আনসার। আচ্ছা তরুণ বলছে কত হবে? 188869760। ওকে, যা আসে সমস্যা নাই। আর মানে ওকে ধন্যবাদ, পারবেন আশা করি এখন এটা। চলেন সামনের দিকে যাই। 16টা ম্যাথ অলরেডি আমরা করে ফেলছি, আর 10টা ম্যাথ করবো। স্যার এই অঙ্কটা কে কে পারবেন? আমি এটা স্কিপ করতে চাচ্ছি, এটা যেহেতু ত্রিকোণমিতির একটা ম্যাথ, আর এটা আশা করি সবাই পারবেন। করে নিতে পারবেন না বলেন তো এটা সবাই? বলেন পারবেন কিনা এটা? আচ্ছা বাইজিৎ পারবেন, ইনসাফ একটু দেখেন এটা পারবেন কিনা। আমি কয়েকটা ম্যাথ স্কিপ করি। শুভ ইয়েস পারবেন, একটু দেখেন সবাই এই ম্যাথটা পারবেন কিনা। আরিফ হোসেন করছেন, ওকে একটু দেখেন এই ম্যাথটা পারবেন কিনা আপনারা সবাই। যে √3 cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √3 হলে কত আসে একটু দেখেন তো। অভিজিৎ বড়ুয়া, হ্যাঁ আনসার ঠিক আছে স্যার, করাই দিলে ভালো হয়। মিম ইসলাম, তরুণ পারবেন, মোবারক বলছেন পারবেন, আর কে কে একটু দেখি। আবির দাস না বলছেন, সামি পারবেন, ওকে ধন্যবাদ। মাহবুব বলছেন করাই দেন স্যার, অনেকেই পারবে না। আরমান পারবেন না, ঠিক আছে চলেন একটু করাই দিই। রচনাতে যান স্যার, ঠিক আছে রচনাতে যাবো ভাই, সমস্যা নেই, আমরা রচনা ম্যাথ গুলা করবো। প্রথমত এখানে যে কাজটা করবেন এগুলো সমাধান করতে হবে, মানে থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। সেজন্য আমি এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে দেখেন, এই যে √3 cos থিটাটা আছে না স্যার, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে আমাদের sin থিটা, আর ওই পাশে নিয়ে গেলে √3 মাইনাস √3 cos থিটা এরকম থাকে, তাই না বলেন তো? যদি cos থিটাটাকে ডান পাশে নিয়ে যান তাহলে এরকম হয়ে যায়। ওকে, এখন উপর পাশে আপনি স্কয়ার করেন, মানে বর্গ করেন, এখানেও স্কয়ার, এই পাশে আপনি স্কয়ার করলেন। স্কয়ার করার পরে এখানে হবে sin স্কয়ার থিটা সমান সমান, এখানে হবে দেখেন একটা সূত্র পড়ে a মাইনাস বি হোল স্কয়ার, একটা সূত্রটা অ্যাপ্লাই করেন, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার, অর্থাৎ √3 cos থিটা হোল স্কয়ার।
সাইন স্কয়ার একটা সূত্র আছে 1 মাইনাস কস স্কয়ার, সেই সূত্রটা বসাইলেন। রুট 3 কে যদি ভাঙাই দেন এখানে স্কয়ার রুটে কাটা গেলে শুধু 3, এখানে থাকবে 3 দুগুণে 6, 6 cos থিটা একসাথে লিখে দিলাম। আর এখানে হবে 3 cos স্কয়ার থিটা। ওকে, তারপর সবগুলা বাম পাশে নিয়ে আসেন, সবগুলা বাম পাশে নিয়ে আসেন। সো দেখেন 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা মাইনাসের 3 প্লাসের 6 cos থিটা সমান সমান 0। তো এখানে cos স্কয়ার কয়টা হয় দেখেন তো, একটা আর এই যে তিনটা মিলে কয়টা হলো, মাইনাসের 4টা cos স্কয়ার থিটা হবে। ওকে, 6 cos থিটা মাইনাসের 2 সমান 0। এখান থেকে মাইনাস 2টা কমন নিন, তাহলে মাইনাস 2 কমন নিলে 2 cos স্কয়ার থিটা থাকবে, মাইনাস 3 cos থিটা হবে, আর এখানে হবে প্লাস 1 সমান হবে 0। ওকে, এখন এই মাইনাস 2 দ্বারা উভয় সেটা ভাগ করে দিলে 2 cos স্কয়ার থিটা থাকে, মাইনাস 3 cos থিটা থাকে, প্লাস 1 সমান সমান 0 হবে। এখন এটার মধ্যে একটু মিডল ফ্যাক্টর করতে হবে, যে এখানে আমরা কি করে দেব স্যার, মিডল টার্ম করব। দেখেন এখানে তাহলে মিডল টার্ম এইভাবে করা যায়, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। সো এখানে আপনি যদি 2 cos থিটা কমন নেন, এখানে থাকতেছে আপনার cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 কমন নিলে থাকবে cos থিটা মাইনাস 1 সমান 0। ঠিক আছে, আচ্ছা, সো দুইটা থেকে একটা কমন, দ্যাট মিন্স cos থিটা মাইনাস 1 কমন নিলাম, আর এখানে থাকতেছে আমাদের 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে একটা ভ্যালু আসে, cos থিটা সমান 1। সো cos কত ডিগ্রি মান 1 বলেন তো, cos 0 ডিগ্রি মান 1। সো cos 0 ডিগ্রি, তাহলে cos cos ক্যান্সেল, থিটা সমান 0 ডিগ্রি। এবং এখানে দেখেন এখান থেকে একটা ভ্যালু আসে, cos থিটা সমান হচ্ছে হাফ। আমরা সকলে জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সো এখানে লিখলাম cos 60। সো cos cos ক্যান্সেল করে দেন, তাহলে থিটা সমান এখানে আসে 60। এই যে স্যার আনসার। তারপরে 360 ডিগ্রির ভিতরে ভ্যালুটা বের করে ফেলবেন, দেখেন পারবেন কিনা এইটুকু। একটু দ্রুতই করাই দিলাম কারণ, আচ্ছা তরুণ বলছেন 60 ডিগ্রি এবং 300 ডিগ্রি হবে। হ্যাঁ, আর এটা হবে 0 ডিগ্রি হবে আর 360 ডিগ্রি হবে। চারটা মান আসবে, এটার চারটা মান আসবে। ঠিক আছে, এটার চারটা ভ্যালু আসবে। ওকে, এটার চারটা ভ্যালু আসবে। আমরা রচনামূলক এখন চলে যাব। এখানে আর বাকি দুইটা ম্যাথ থাকবে, তিনটা ম্যাথ 18, 19, 20। এই তিনটা ম্যাথ আপনারা করবেন নিজেরা, আর যদি বলেন করে তো আমি ইনশাল্লাহ করে দিব। একটু দেখেন, এটা আশা করি পারার কথা। হ্যাঁ, যদি 90 ডিগ্রির ভিতরে আনসারটা বের করতে বলে, যদি মনে করেন এই থিটাটা যদি বলে যে 90 ডিগ্রির ভিতরে, তাহলে এই দুইটাই আনসার। আর যদি বলে যে 360 ডিগ্রির ভিতরে, 360 ডিগ্রির ভিতরে বললে আপনার কিন্তু আনসার হবে চারটা। 0 ডিগ্রি হবে, একটা বললাম 60 ডিগ্রি, আর একটা হবে 300 ডিগ্রি, আর একটা হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এরকম চারটা হবে আনসার যদি এইটা বলে। ইনসাফ অবশ্যই, ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সোহেল রানা একটা কমেন্ট করছে যে মেকানিক্যাল সেকেন্ড সেমিস্টার রুটিনটা ভুল করলেন কিভাবে, আপনাদের এত ভালো প্ল্যাটফর্ম, এত বড়। ফলো করে আজকে অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরীক্ষা দিতে পারে না। আচ্ছা, আপনি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি কোন রুটিনটা ফলো করছেন এটা আমি আসলে জানি না। তবে একটা কথা বলি যে আমাদের রুটিনে কখনোই কোনো ভুল নাই, এবং আপনি আমাদের পেজে যে রুটিনটা দেওয়া আছে সেই রুটিনটা আপনি দেখতে পারবেন, দেখেন ভালো করে। সেখানে যদি কোনো ভুল পান তারপর আমাদেরকে জানাবেন পারবেন। আমরা কখনো কোনো ভুল করি না। যদি আপনার কাছে ভুল রুটিনটা থেকে থাকে তাহলে হয়তো আপনি অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারেন, কিন্তু আমাদের পেজে যে রুটিনটা দেওয়া আছে সেটা আমি
নির্দ্বিধায় বলতে পারি আমাদের পেজের রুটিনে কোনো ভুল নাই। ঠিক আছে, আপনি আমাদের পেজের রুটিনের সাথে আপনাদের যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে রুটিনটা দিয়েছে সেই রুটিনের সাথে একটু ম্যাচ করে দেখতে পারেন। ঠিক আছে, তারপর আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা, দেখেন তো এই 18 নম্বর ম্যাথ হচ্ছে এইটা, 19 এইটা এবং 20 নম্বর হচ্ছে এটা। এই তিনটা কোশ্চেন কি পারবেন আপনারা? 18, 19, 20 করে দিতে হবে। ত্রিকোণমিতির এই অঙ্কটা আশা করি পারার কথা সবাই। আমি একটু জাস্ট দেখাই দিই আপনাদেরকে। এখানে sin 2 থিটার সূত্র লিখবেন, এখানে tan 2 থিটার সূত্র, এখানে হচ্ছে 5 cos 2 থিটার সূত্র। অর্থাৎ sin 2 থিটার সূত্রটা হচ্ছে এরকম, দেখেন আমি লিখে দেই, তারপর আপনারা জাস্ট বসাবেন 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে sin 2 থিটার সূত্র। তারপরে tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তারপরে 5 cos 2 থিটার সূত্রটা হচ্ছে 5 cos 2 থিটার সূত্রটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড লিখে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটুকু, এই সূত্রটা লিখবেন, লেখার পরে tan হাফের মানটা বসাই দিবেন, আপনার আনসারটা চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ মেরিনা সৌরভ, আপনাকে স্যার দাওয়াত রইল আমাদের বালুকায়। আমরা বালুকা থেকে আমাদের পপুলার প্ল্যাটফর্মটাকে চালু করতে থাকি, সো পরিচালনা করি। আপনি এখানে আসেন, ইনশাল্লাহ আপনার চা দাওয়াত রইল, আপনি চা খেয়ে যাবেন। হ্যাঁ তাসিন, দেখেন হ্যাঁ অবশ্যই ইজি, আমি তো সূত্র লিখে দিলাম। আপনারা এখানে sin 2 থিটা সূত্রটা লিখবেন, এই যে লিখলাম 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে tan 2 থিটা সূত্র এটা, cos 2 থিটা সূত্রটা লিখবেন। লিখার পরে এই যে দেখেন tan এর একটা মান দেওয়া আছে, কিন্তু tan থিটার মানটা এই যে হাফ। যত জায়গায় tan থিটা আপনি পাইছেন প্রত্যেক জায়গায় হাফ লিখেন, হাফ লিখে একটু হিসাব করেন, তারপর আশা করি এটার আনসারটা আপনি বা রাইট অ্যান্সার 3 আসবে লাস্টে। ঠিক আছে, এরকম হবে আর কি। বসাই একটু নিজেরা করে নেবেন। আমি রচনামূলকে চলে যাই সরাসরি। দেখেন এইটাতে কি বলছে একটু দেখেন যে 2 মাইনাস 1 বিন্দু হতে 3x মাইনাস 4y প্লাস 5 সমান 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো। একটু বলি, মনে করি সাপোজ এটা হচ্ছে আমাদের 2 মাইনাস 1 বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 মাইনাস 1 বিন্দু। ওকে, আর এটা হচ্ছে সেই স্ট্রেট লাইন, এই যে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা যে 2x মাইনাস 4y প্লাস 5 সমান সমান 0। সো এই বিন্দু থেকে আমি যদি একটা লম্ব টানি তাহলে এটা হচ্ছে তার পাদবিন্দু। এই পাদবিন্দুর স্থানাঙ্কটা আপনাকে বের করতে বলছে, এই যে পাদবিন্দুটা যে আছে এই যে এটা, এই বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, আগে অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারবেন। আশা করি এটাকে পারার কথা আপনাদের। 19 আপনি পারেন, ধন্যবাদ। প্রেমা বলছেন পারবেন, জুবাইর খান বলছেন পারবেন, পারার কথা। হ্যাঁ আমি কিন্তু বুঝাই দিলাম, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। প্রথমত আপনি কি করবেন স্যার, এই যে যে লম্বর ইকুয়েশনটা আছে, কোন সরলরেখার উপর যখন লম্বর ইকুয়েশনটা বের করতে যাবেন, সেই লম্বের ইকুয়েশনটা হবে এটার সহগটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে 4x প্লাস 3y প্লাস k ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটা আপনি ধরে নেবেন বা সরি লিখতে পারবেন যে লম্বের সমীকরণ লিখে এটা লিখবেন সরাসরি। লিখে এইখানে এই যে x এর মান 2 বসাবেন, y এর মান -1 বসাবেন, বসাইলে k এর একটা কিন্তু আপনি মান পেয়ে যাবেন। ঠিক আছে, k এর একটা মান পাবেন, k এর মান মেবি 5 -5 আসবে। তারপর আপনি এই দুইটা সমীকরণ এখানে -5 বসায় দুইটা সমীকরণের মধ্যে সমাধান করলে x এবং y এর যে মানটা আসবে সেটাই হবে এটা স্থানাঙ্ক। এটা হচ্ছে স্যার মেবি সরলরেখার সমীকরণ অধ্যায়ের। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সরলরেখার সমীকরণ অধ্যায়। ইব্রাহিম খুলেল, আশা করি এটা আপনারা পারবেন, আমি যে বলে দিলাম আর কি। এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন, এখান থেকে আপনি লিখবেন সুতরাং লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ যখন লেখা হয় তখন এখানে x এবং y এর যে সহগটা থাকে তারা ইন্টারচেঞ্জ হয় এবং চিহ্নটাও পরিবর্তন হয়।
এখানে দেখেন ওয়াই শকটা কত -4 আছে না, এটার চিহ্নটা চেঞ্জ হয়ে এখানে হয়েছে +4 এবং এখানে যে এক্স এর সহগ ছিল 3, স্যার এই যে দেখেন এটা ওয়াই সহগ হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা আপনি কি করবেন, সরি সহগটা ইন্টারচেঞ্জ করে দিবেন। ওকে, তারপরে প্লাস কে, তারপর আপনি যেহেতু এই বিন্দুগামী সেই জন্য এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়া মানে এক্স এর মান 2 এখানে বসাবেন, ওয়াই এর মান -1 বসাইলে কে এর মান -5 পাবেন, তারপর কে এর মান -5 এখানে বসাই দেন, কে এর মান -5 আমরা এখানে বসাই দিলাম। এই যে দেখেন কে এর মান যদি -5 বসাই তাহলে সমীকরণটা এরকম হয়ে যায় না। তারপরে স্যার আপনি এই দুইটা সমীকরণ সমাধান করবেন, ঠিক আছে, সমাধান করে এক্স এর যে মানটা পাবেন এবং ওয়াই এর যে মানটা পাবেন সেটাই হবে স্যার আপনার এই স্থানাঙ্ক। আচ্ছা মেরিনার আপনি পারবেন, ওকে মেরিনার স্বরূপ ধন্যবাদ ভাই বলছেন, হ্যাঁ ঠিক আছে, একটু দেখে নিন, নিজেরা করে নিন, আশা করি পারবেন। এখান থেকে বলছে বৃত্তের সমীকরণটি বের করতে, দেখেন এটা পারবেন কে কে, সংক্ষিপ্ত প্রশ্ন, লাস্ট সংক্ষিপ্ত। 2 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ বের করে। সাপোজ দেখেন এখানে কেন্দ্র দেওয়া আছে, মনে করি কেন্দ্র হচ্ছে যে বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে 2 - 3। ওকে, এখন এই যে এটা হচ্ছে সেই বৃত্তটা, এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করছে, এই যে রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করছে এবং এই রেখাটার সমীকরণ হচ্ছে যেটা x - 2y + 2 = 0, এটা হচ্ছে এই রেখার সমীকরণ। তাহলে কি বলছে স্যার, বৃত্তটির সমীকরণ বের করতে বলছে, এই যে আমাদের বৃত্তটা, এই বৃত্তের ইকুয়েশনটা কত সেটা বের করতে বলছে। আপনি প্রথমত যে কাজটা করবেন, এই স্পর্শ বিন্দু আর এই কেন্দ্র সংযোগ করে দেন, ঠিক আছে, স্পর্শ বিন্দু এবং কেন্দ্রের সংযোজকারী রেখা, তারপর সেখান থেকে আপনি লম্বের সমীকরণ বের করবেন। এই সরলরেখার উপরে যেহেতু এটা লম্ব হবে, কারণ আমরা জানি কেন্দ্রগামী কোন একটা রেখা, এটা কি হবে স্যার, এই রেখাটা এটার উপরে কিন্তু লম্ব, যেহেতু লম্ব তো লম্বের ইকুয়েশন এখানে লিখেন, ঠিক আছে, লম্বের ইকুয়েশন লিখে সেখান থেকে আপনি এই ব্যাসার্ধের সমীকরণ পাবেন, তারপর ব্যাসার্ধের সমীকরণ থেকে আপনি অনায়াসে বৃত্তের সমীকরণটা বের করতে পারবেন। নুসরাত জাহান তৃষা বলছেন 20 নম্বরটা করাই দেন। মাহবুব হাসান এই 10টা ম্যাথ করলে কি কমন পাবেন, এই 10টা ম্যাথ করলে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবেন, সংক্ষিপ্ত, ঠিক আছে। রচনামূলক হয়তো দু একটা কমন পাইতে পারেন, বাট আমরা রচনামূলক এখন দেখাই নাই, রচনামূলক আমরা দেখাবো। সো দেখেন, আচ্ছা এখানে বলছে তৃষা করা দিতে, আচ্ছা জুবাইর খান বলছে রনি স্যারের ক্লাস করে বলতে, জিএফ কে বলছে 8টা থেকে 10টার মধ্যে এসএমএস না দিতে। ভাই ভালো, তুই পাস করছিস, হ্যাঁ সমস্যা নেই। এখানে আমি যেভাবে বলতেছি এবার একটু বোঝার চেষ্টা করেন। যেহেতু বলছে যে 2 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা এই রেখাটাকে স্পর্শ করছে, বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। সো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আর এই রেখাটাকে মনে করলাম স্পর্শ করছে, দ্যাট মিন্স রেখার সমীকরণ হচ্ছে এটা, নাকি এই যে এটা। তো এখন আমি যদি বৃত্তের সাথে এই বিন্দুটা সংযুক্ত করে দেই তাহলে কিন্তু এই রেখাটা এটার উপর কি স্যার, লম্ব। এখন কোন রেখার উপরে লম্বের সমীকরণ কেমনে বের করে আমরা পারি না বলেন তো, সো চলেন বের করে ফেলি। তাহলে কেমনে বের করবো স্যার, তো লম্বের সমীকরণটা কেমন হবে, 2x + y + k = 0, তাই না বলেন। এখন তারপরে যেহেতু এই রেখাটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে, তাহলে 2 × 2 + y এর মানটা কত -3, যে এখানে -3 + k = 0। ওকে, সো এখান থেকে দেখেন কি আসে, 4 - 3 + k হচ্ছে 0, সেখান থেকে k -1 আসে, k এর মান -1 এখানে বসাই দেন, তাহলে কি হবে 2x + y -1 = 0। তো আপনি কিন্তু এই যে বৃত্তের যে ব্যাসার্ধটা আছে না, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে ব্যাসার্ধ সমীকরণ পেয়ে গেছেন এখানে। এখন এই ব্যাসার্ধের সমীকরণটা যে আপনি পাইছেন স্যার, ব্যাসার্ধের সমীকরণটা যে পাইছেন, এখান থেকে কিন্তু স্যার আপনি এই ব্যাসার্ধটা বের করতে পারেন। বের করার পরে
আপনি যে কাজ করবেন যে বৃত্তের সমীকরণ হচ্ছে x - 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার সমান সমান আপনি যে ব্যাসার্ধটা এখান থেকে পাবেন, এটার যে লম্ব ভ্যালুটা পাবেন সেটা এখানে বের করে ফেলবেন। আর এটুকু দরকার হয় না, হ্যাঁ এটুকুর দরকার আপনি এটুকু না করলেও হবে, কোনো সমস্যা না। দেখেন আমি অন্যভাবে করে দেই, এটা লম্ব দূরত্ব বের করে ফেলেন তাহলে হয়ে গেছে। এই যে এটার দূরত্ব বের করে ফেলেন, এটা দূরত্ব বের করে করা যায়, এই দূরত্বটা আগে বের করা যায় ব্যাসার্ধ হিসাবে, ঠিক আছে। তাহলে লম্ব দূরত্ব আমরা বের করি বা ব্যাসার্ধ যদি বের করি, দেখেন ব্যাসার্ধ সমান সমান x - 2y + 2 আর নিচে হচ্ছে √1 + 2 হোল স্কয়ার। এখন মান বসান, x এর মান কত স্যার 2 - 2 ইনটু y এর মান হচ্ছে কত স্যার -3 + 2 বাই √5 হয় নিচে, সো এখানে উপরে থাকবে কত 2 + 6 + 2 বাই √5, সো এখানে থাকে আপনার কত 10/√5, ঠিক আছে। এটা কি হিসাব করলে 2√5 লেখা যায়। এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এখানে লিখে দেন 2√5 হোল স্কয়ার। তারপর আপনি এখানে হিসাব করবেন, যা আসে সেটাই আপনার आंसर, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের অধ্যায়। আচ্ছা, আপনার হোসেন অনিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, তো আপনারা তো প্যারা চাচ্ছেন, তো এই প্যারাটা ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। মানুষ যে কেন এটা চাই আমি বুঝি না ভাই। এখন চলেন রচনামূলক দেখি আমরা এখানে কয়েকটা রচনামূলক দেখবো। আপনারা দেখেন এই রচনামূলকগুলো আমি দেখাচ্ছি এক এক করে। কয়টা রচনামূলক আপনারা এখান থেকে পারেন একটু দেখেন। প্রথমত হচ্ছে নির্ণয়কের সাহায্যে সমাধান করো। এই অঙ্কটা কে কে পারেন বলেন? নির্ণয়কের সাহায্যে সমাধান করো, নির্ণয়কের সাহায্যে সমাধান করো। পারবেন না এটা বলেন? সমাধান দেখাইতে পারবো না, এটা অনেক বড় একটা অঙ্ক। হ্যাঁ, আমি সর্বোচ্চ বোঝাই দিতে পারি, কেমনে কেমনে করবেন বলেন, এটা পারবেন নাকি? আচ্ছা, ইনসাফ 21 নং পারবো। নির্ণয়কের সাহায্যে সমাধান করো, একদম সহজ, করে ফেলবেন এই 21 নাম্বারটা। আমি টোটালটা দেখাই দিই আপনাদেরকে, সাজেশনটাও তো দেখাই দিই আপনারা। শুভ ইসলাম, ঠিক আছে, একটু দেখেন বাইজিৎ, একটু করে নিন, চেষ্টা করবেন করার জন্য, ঠিক আছে। নির্ণয়কের সাথে সমাধান, এটা পরীক্ষায় ধরে রাখেন যে 100% আসবেই। আমি বলে দিলাম যে এই প্রশ্নটা পরীক্ষা 100% আসবেই। আচ্ছা, এই গেল নির্ণয়কের সাহায্যে সমাধান। তারপরে এই যে একটা অঙ্ক, মূল বিশিষ্ট সমীকরণ বের করা। স্যার এটা পারবেন কিনা বলেন? এই যে অঙ্কটা, এটাও আসবে রচনামূলকের জন্য। আমি দেখাচ্ছি আগে অঙ্কগুলো একটু দেখে নেন এক নজরে, কি কি অঙ্ক আপনাদের করতে হবে, স্ক্রিনশট রাখতে পারেন। আমি আবার প্রথম থেকে দেখাই। নির্ণায়ক থেকে আপনাদের এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আমি প্রতি অধ্যায় থেকে একটা করে অঙ্ক রাখছি এখানে রচনামূলকের জন্য। দেখেন, নির্ণায়ক থেকে আমাদের এই ম্যাথটা করতে হবে। ম্যাট্রিক্স থেকে কোনো ম্যাথ আপনাদের পরীক্ষায় থাকবে না। নির্ণায়ক থেকে আপনারা জাস্ট এই ম্যাথটা করবেন। তারপরে হচ্ছে যে বহুপদী অধ্যায়টা আছে আমাদের, সেই বহুপদী অধ্যায় থেকে আমরা এরকম একটা অঙ্ক করব, ঠিক আছে। এরকম একটা ম্যাথ আমরা সমাধান করব, ঠিক আছে, এইটা। তারপরে জটিল সংখ্যা থেকে আমাদের এই ম্যাথটা করতে হবে, এবং এটা খুবই সহজ একটা ম্যাথ। এটা আপনি মনে রাখেন, পরীক্ষার মধ্যে 100% আসবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষায় 100% আসবে। এখানে একটু আমি ভুল আছে, ঠিক করে দেই। এখানে বেসিক্যালি কিউব হবে, যে এখানে এটা 100% পরীক্ষায় থাকবে কালকে, ওকে ইনশাআল্লাহ। আচ্ছা, আরমান বলতেছেন করাই দিন করাই দিন। আচ্ছা, এগুলোর উপর আমার লেকচার ভিডিও আছে, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। এই অঙ্কগুলো আমি করাইছি, সমস্যা না, আমি করাই দিব, চিন্তা করবেন না, আমি করাই দিব ইনশাআল্লাহ, ভয় পাবেন না, আমি করাবো। এটা করবেন। তারপরে দেখেন, আমি আগে ম্যাথগুলো আপনাদেরকে দেখাই দিই। ত্রিভুজ থেকে এই ম্যাথটা আসবে, ত্রিভুজ থেকে যে আপনাদের ত্রিকোণমিতির যে লাস্ট অধ্যায়টা আছে ত্রিকোণমিতির, সেটা থেকে যে অঙ্কটা পরীক্ষা আসবে। সহজ একটা অঙ্ক, ঠিক আছে, করে দিতে হবে। দেখেন এটা সহজ আছে, একদম সহজে করাই দিই। খুবই ছোট একটা অঙ্ক। প্রথমত এখানে কি দেওয়া আছে দেখেন, একটা বলছে এবিসি ত্রিভুজে বি সমান √3, সি সমান 1 এবং এক কোণ সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে
ত্রিভুজটির সমাধান বের করা বা সমাধান নির্ণয় করা। ত্রিভুজটার সমাধান করা মানে কি? মনে করেন এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা এবিসি ত্রিভুজ। ওকে, এখানে এ কোনটা বি কোনটা, যে স্মল হাতের ছোট হাতের এ বি, এটা কোনটা আবার? এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ, এই যে এটা হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে বি, স্মল বি আর কি যেটা, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে স্মল সি। এখানে দেখেন এ কোণের মানটা 30 ডিগ্রি লেখা আছে, বি সমান √3 লেখা আছে, আর সি সমান 1 এটাও লেখা আছে, সি সমান 1। আর কি? আর তো কোনো তথ্য দেওয়া নাই। তার মানে আপনাকে কি কি বের করতে হবে স্যার? এই বি কোণটা বের করতে হবে, সি কোণটা বের করতে হবে, এ এর মানটা বের করতে হবে। এই তিনটা যদি আপনি বের করতে পারেন আপনার অঙ্ক কমপ্লিট, মানে এই ত্রিভুজটা সমাধান করা। চলেন বের করি। সো প্রথমত সূত্র লিখি আমরা। cos এ, এটা একটা সূত্র আছে, কোণের সাথে বাহুর সম্পর্কে একটা সূত্র। cos A = b² + c² - a² / 2bc। মান বসান। cos A এর মান হচ্ছে 30 ডিগ্রি সমান সমান b এর মান হচ্ছে √3, দ্যাট মিন্স √3 হোল স্কয়ার প্লাস 1² মাইনাস এর মান তো বের করব আমরা 2 ইনটু b এর মান হচ্ছে কত স্যার? √3, c এর মান হচ্ছে 1। cos 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে √3/2, আর নিচে থাকে এখানে 2√3, উপরে থাকে 3 আর 1 4, 4 - a²। ঠিক আছে, এখানে 2 আপনি ক্যান্সেল করেন, গুণ করে দেন, আর গুণ করে দিলে হবে 4 - a² = 3, বা -a² = -1 হবে, তারপরে a² = 1, a সমান রুট ওভার করলে 1 হয়ে যায়। তাহলে দেখেন এর মানটা পেয়ে গেলাম আমরা। এর মানটা কি করছি স্যার? আমরা পেয়ে গেছি। এইটুকু আশা করি বুঝতে পারছেন। আমি ক্যালকুলেশন পার্টটা ভেঙে করাই দেই নাই, আমি সরাসরি লিখে দিছি। আপনারা ক্যালকুলেশন পার্টটা কইরা দেখেন, নিজের মতো করে করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, বা সূত্র হবে এটা। তারপরে এখান থেকে আমাদের সি বের করতে হবে, বিও বের করতে হবে। এখন বি এর সূত্রটা আবার লিখি আমরা। তাহলে এখন আমরা কি লিখবো স্যার? cos b এর সূত্রটা দেখেন, cos b এটার বের করার সূত্রটা হচ্ছে এরকম, c² + a² - b² ডিভাইডেড বাই 2ca। সো c এর মান 1, এর মানও কিন্তু 1, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, এখানে 1 হচ্ছে। আর b², b এর মান হচ্ছে √3, তাহলে স্কয়ার করলে এখানে 3 হচ্ছে, দ্যাট মিন্স -3। আর নিচে দেখেন 2 * 1 * 1। সো আলটিমেটলি আপনার এখানে কত থাকে? -1/2 থাকে না? cos b সমান কত পান? -1/2। তাহলে দেখেন cos b সমান আমরা কত পাইলাম? -1/2। এখন বলেন cos কত ডিগ্রির মান? -1/2, 120 ডিগ্রি। আপনি ক্যালকুলেটর লিখতেই পারেন। cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তাহলে cos cos ক্যান্সেল করে দিলে b = 120 ডিগ্রি চলে আসে। তাহলে দেখেন a হচ্ছে 30 ডিগ্রি, b হচ্ছে 120 ডিগ্রি, তাহলে c কত হবে স্যার? তিনটা কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে কত হয়? 150 বাদ দেন, তাহলে এটা থেকে 30। সো এই যে দেখেন আমার সমাধান করা কমপ্লিট। পারবেন না বলেন? হ্যাঁ, এবার আমরা ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন। 24 নম্বর করাই দেন। 24 নম্বর তো অলরেডি করাই দিলাম, দেখেন এটাই তো 24 নম্বর। পারার কথা সবার, আশা করি। পারবেন না বলেন? শুভ দেখেন, ইনসাফ এটা পারবেন, শুভ ইসলাম এটা দেখেন সবাই। আচ্ছা, মাহবুব হাসান ধন্যবাদ। প্রেমা, তৃষা, তারপরে হচ্ছে শুভ, ইনসাফ একটু দেখেন তারপর পারবেন কিনা। আচ্ছা, তরুণ পারবেন, আরমান হোসেন পারবেন। ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। ইনশাআল্লাহ কালকের ক্লাস আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ভাইজিৎ, আপনি কিছু কবেন না কেন রে ভাই? বলেন বলেন, সমস্যা নাই। আসলে দেখেন একটা কথা বলি, আমি আরো ইচ্ছা করলে আরো ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারি, কিন্তু একটা বিষয়, একটা ক্লাসে যখন আপনি ফুল বই নিয়ে আলোচনা করতে যাবেন তখন আসলে অতটা ভেঙে বোঝানোর সুযোগ আপনার থাকবে না, সেই জন্য প্রবলেমটা হয়। এখন আমি এই ম্যাথটা যদি, আমি কিন্তু খুব দ্রুত করে ফেলছি, প্রায় 2 মিনিট সময় আমি এটা করে ফেলছি।
সো এখন আমি এই ম্যাথটা চাইলে 10 মিনিট বা 12 মিনিটে যদি করাইতাম, প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে যদি বুঝাইতাম, আমি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝছেন, কিন্তু আসলে ওইটা বোঝানো যায় যখন আপনার অধ্যায়ভিত্তিক আমি আলোচনা করবো, বাট ফুল বইটা নিয়ে আলোচনা করতে গেলে ওই সময়টা থাকে না। ঠিক আছে, আচ্ছা ইব্রাহিম খলিল পারবেন? হ্যাঁ রুহি ধন্যবাদ, শুভ ওকে ধন্যবাদ, আশা করি সবাই পারবে। পরবর্তীতে আমরা যাই। এটা কে কে পারবেন না বলেন? এটা তো জাতীয় অঙ্ক, হ্যাঁ এটা জাতীয় অঙ্ক, সেজন্য এটা প্রতিবারই আসে, এইবারও আপনাদের আসবে, নিরাশ করবে না। আপনি এখানে লিখে দেন যে রনি স্যার বলছে এটা 100% আসবে। ঠিক আছে, এটা জাতীয় অঙ্ক, এটা প্রতিবার আসে, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা জাতীয় অঙ্ক, প্রতিবার আসে পরীক্ষায়, সেইবার আসবে। দেখেন এটা পারবেন কিনা। হ্যাঁ ইনসাফ, এটা হচ্ছে সব থেকে ইজি একটা ম্যাথ। সো এটা আমি আশা করি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এই ম্যাথটা পারে, প্রত্যেকটা শিক্ষার্থী এই ম্যাথটা পারে, প্রত্যেকটা শিক্ষার্থী এই ম্যাথটা পারে। ওকে, ত্রিশা 25 নাম্বারটা করাই দিতে হবে, শেষ এটা। নকল করে নিয়ে যাবেন না, না চোরামি কোনো বুদ্ধি করবেন না। হুম, আচ্ছা শুভ, এটা অনেকে দিকে পারেও না। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি এটা করাই দিচ্ছি, একটু দেখেন, যারা পারেন না একটু জাস্ট দেখে রাখেন। প্রথমত এই যে এটাকে ভাঙাবেন, বলেন কট সমান কি 1/10 না? তাহলে এখানে লেখা যায় 1/10 আলফা প্লাস 1/কট, কট সমান কি 1/10, দ্যাট মিনস এখানে লিখবো আমরা 10 বিটা সমান সমান এ। এখানে লসাগু করেন তো স্যার, লসাগু করলে হবে 10 আলফা ইন্টু 10 বিটা সমান সমান এ। আর উপরে কি হয় স্যার, লসাগু করলে 10 আলফা প্লাস 10 বিটা হবে। লসাগু করবেন আর কি, এখানে লসাগু করলে নিচে হয় 10 আলফা ইন্টু 10 বিটা, আর উপরে হয় 10 বিটা প্লাস 10 আলফা, বাট সাদাই একবার লিখে দিছি আর কি। হ্যাঁ, এখন 10 আলফা প্লাস 10 বিটা এটার ভ্যালুটা কিন্তু লেখা আছে স্যার, এই যে 10 আলফা প্লাস 10 বিটা এটার ভ্যালুটা কিন্তু বি। হ্যাঁ, সো আপনি এখানে বি লিখলেন, সেখানে থাকে আপনার 10 আলফা ইন্টু 10 বিটা সমান হচ্ছে এ। আর আর ই গুণন করেন তো, তাহলে কি হয় এ ইন্টু 10 আলফা ইন্টু 10 বিটা সমান সমান বি, বা 10 আলফা ইন্টু বিটা 10 বিটা সমান সমান বি বাই এ। মান বের করে ফেললাম এটার, এখন জাস্ট আমরা সূত্র লিখবো আর কি। তো তারপরে এটা থেকে শুরু করি, কি দেওয়া আছে স্যার, আলফা প্লাস বিটা সমান হচ্ছে থিটা, উভয় পাশে 10 নিয়ে আসেন, এটা কিন্তু থিটা। হ্যাঁ, 10 নিয়ে আসলে এখানে হবে 10 আলফা প্লাস বিটা সমান সমান 10 থিটা। তারপরে 10 আলফা প্লাস বিটা বা 10 এ প্লাস বির একটা সূত্র আছে, কি সূত্র স্যার, 10 এ প্লাস 10 বি, অর্থাৎ 10 আলফা প্লাস 10 বিটা, এই সূত্র। নিচে হবে 1 মাইনাস 10 আলফা ইন্টু 10 বিটা সমান সমান 10 থিটা, বা উপরে 10 আলফা প্লাস 10 বিটা, এটা মানটা কত স্যার, বি না, লিখলেন এখানে বি। তারপরে 1 মাইনাস 10 আলফা ইন্টু 10 বিটা, এটার মানটা কত স্যার, বের করছেন বি বাই এ, তাহলে এই যে এখানে লিখলাম বি বাই এ সমান 10 থিটা। এখন এখানে লসাগু করেন তো, নিচে নিচে লসাগু করলে হবে এ হবে লসাগু, সেখানে যদি হিসাব করেন এ মাইনাস বি, আর উপর একটা বি থাকে, সমান হচ্ছে 10 থিটা। তারপরে স্যার এটা বাক চিহ্ন গুণ বানাই দিবেন, তখন এটা উপরে চলে যাবে, বি সাথে গুণ হবে, এ বি হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তারপরে এরকম থাকবে, গুণ করে ফেললে এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান 10 থিটা। তারপর আর আর গুণ করবেন, এখানে হবে এরকম এ মাইনাস বি 10 থিটা সমান এ বি, এটাই কিন্তু আপনাকে দেখাইতে বলছে। ঠিক আছে, আনুমান দেখেন করাই দিলে পারবেন কিনা।
তৃষা দেখেন, আরমান হোসেন দেখেন, আমি করাই দিয়েছি পুরোটাই। এখন পারবেন কিনা বলেন, পারবেন? শাহিন আমি করাই দিয়েছি অলরেডি, এখন দেখতে পারেন আপনারা। এখানে আমি যে কাজটা করছি, প্রথমত প্রত্যেকটা মান বের করছি, প্রত্যেকটার আমরা মান বের করে নিয়েছি। মান বের করার পরে জাস্ট এখানে মান বসাইছি, যেখানে আপনি 10 নিয়ে আসবেন, এই যেটা লিখবেন আলফা প্লাস বিটা সমান 10 থিটা লেখা আছে, ওই পাশে 10 আনবেন, এই পাশে 10 a প্লাস b সূত্র পড়বে, সূত্র লিখবেন, তারপর উপরে হবে 10 আলফা প্লাস 10 বিটার মান হচ্ছে b, আর নিচে 10 আলফা ইনটু 10 বিটার মান হচ্ছে যে আমরা পাইছিলাম b বাই a। তারপর এখানে নিজের মতো হিসাব করে প্রুফটা মিলাই দিবেন, তাহলে হবে। আচ্ছা জাসিন, আর দুইটা ম্যাথ আছে, ঠিক আছে? আর দুইটা ম্যাথ দেখেন, এই যে একটা ম্যাথ, এই যে একটা ম্যাথ। যাদের মন চায় এই ম্যাথটা করতে পারেন, সমস্যা নেই, এটা করে যাবেন পরীক্ষার আগে, ঠিক আছে? এই একটা ম্যাথ করে যাবেন, আর এই আরেকটা ম্যাথ আপনারা করে দিতে পারেন। এখন আমরা আমাদের একটা আনসার সহ যে সুপার সাজেশনটা আছে সেটা দেখার চেষ্টা করব। এই দুটো ম্যাথ আছে, একটু করে যায় নিজেরা। তো আমি রচনামূলকের জন্য আপনাদেরকে টোটাল 7টা কোয়েশ্চেন দেখাইলাম। এখান থেকে ইনশাআল্লাহ আপনারা 5টা বা 6টা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে বিনা দ্বিধায় 5টার মতো কোয়েশ্চেন কমন পাবেন। আমি এখান থেকে আপনাদেরকে যে রচনামূলক 7টা প্রশ্ন দেখাইলাম, রচনামূলক যে 7টা কোয়েশ্চেন দেখাইছি, এই 7টার মধ্যে যদি একবারও কমন না আসে ইনশাআল্লাহ, তারপরে এখানে 4টা প্রশ্ন কমন থাকবে, আমি বলে দিলাম। আর যদি কপাল ভালো থাকে 7টাই কমন পড়তে পারে, ঠিক আছে? সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত মিলাই আপনাদেরকে যে কয়টা অঙ্ক করাইছি, এখান থেকে আপনারা নির্দ্বিধায় পাস করতে পারবেন। আমি যে ম্যাথটা করাই দিলাম, এই এতক্ষণ যাবত যে ম্যাথগুলোর কথা বলতেছি, করাচ্ছি, এই ম্যাথগুলো যদি কোনো শিক্ষার্থী করে যায়, তারপরে এখান থেকে তার পাস মার্কস থাকবে, ঠিক আছে? আর সবগুলো যে ভালো করে সে করে, বিনা দ্বিধায় ভালো একটা, মানে সে নিশ্চিত থাকেন 80% প্রশ্ন তার কমন থাকবে। ওকে, মুবারক, আমি এটা এই দুইটা করা দেওয়া দরকার নাই। 26 নাম্বার এটা একদম সোজা, আর 27 নাম্বার স্কিপ করেন। কেন স্কিপ করার কথা বলতেছি, এটা আমি দিয়েছি তার কারণ হচ্ছে যারা পারেন তারা পারেন করলেন, বাট এই অঙ্কটা একটু বড়, সেই জন্য আমি করাতে চাচ্ছি না। আমরা চলেন একটু সাজেশন দেখাই দিই। আমি এটাকে আপনার আনসার অংশটা দিয়ে দিব, আপনি সেখান থেকে চাইলে করে নিতে পারবেন, সমস্যা নাই। কারণ এটাতে আমি করাইতে চাই অনেকটা সময়ের দরকার, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে আমার এটা করাইতে। এটা হচ্ছে স্টেট লাইনের অঙ্ক, খুবই বড় একটা অঙ্ক, ঠিক আছে? তৃষা না পারলেও চলবে, সমস্যা নেই, ওই বাকিগুলাই করেন তাহলে হবে। এটা আমি করাই দিলাম না, তার কারণ হচ্ছে এটা একটু অনেকটা বড় একটা ম্যাথ, যদি করাইতে যায় অনেকটা সময় লাগবে। ওকে, চলেন আমরা আমাদের সাজেশনটা একটু দেখি, সরি আনসার সহ যে সাজেশনটা আছে সেটা একটু আমরা একটু দেখি সবাই। উম হুম, এই যে আনসার সহ যে সাজেশনটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, নিশ্চিত আপনি 4টা পাবেন ইনসাফ। আপনার প্রিপারেশন খুব ভালো, আপনি প্রত্যেকটা রেসপন্স খুব ভালো করছেন। ত্রিশ, আপনাদেরও প্রিপারেশন ভালো হবে ইনশাল্লাহ। আমি যেগুলো করাইছি এইগুলা থেকে ম্যাক্সিমাম প্রশ্নে পরীক্ষা কমন পাবেন, চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে আমাদের আনসার সহকারে সাজেশন। আপনারা যদি কেউ এরকম আমাদের, যে এটা কিন্তু একটা কমপ্লিট ইবুক আমাদের, হ্যাঁ আমি এখানে লেখাটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের আনান স্যার, দিদা স্যার এবং আমি তিনজনে মিলে করেছি। এটা হচ্ছে কমপ্লিট প্র্যাকটিক্যাল ডিপ্লোমা মেথড ম্যাথমেটিক্স 1 এর উপর। আপনার যদি বই না থাকে, বইয়ের বিকল্প হিসাবে আমাদের এই ইবুকটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? সো এই ইবুকটা এরকমের যে প্রত্যেকটা সাবজেক্টের উপর আমাদের ইবুক আছে, আপনি ইবুকটা পেতে চাইলে আমাদের কেয়ার প্রোগ্রামে আপনাদেরকে যুক্ত হতে হবে। সো কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে গেলে অবশ্যই যে আমাদের হটলাইন নাম্বারটা আছে, সেই নাম্বার আপনি সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে, অথবা আমাদের পেজে এসএমএস করবেন। আর আমাদের ডাইনামিক যে প্রোগ্রামগুলো আছে প্রতি সেমিস্টারের জন্য, সেখানেও যুক্ত হতে পারেন, সেটা মাত্র 999 টাকায়। ওকে, সো আমরা একটু দেখি, এখানে একটু বলি, এইটা আমরা একটু সাজাইছি অন্যরকম ভাবে। আপনারা যারা একটু আগে যে নির্ণয়কের সাহায্যে সমাধান, ক্র্যামার রুলস এর যে সমাধানগুলো ছিল, সেটা যারা না পারবেন তারা এখান থেকে এই যেটা দেওয়া আছে, এখানে আমরা নিয়ম ওয়াইজ লিখছি, যে এই অঙ্ক মানে এক নিয়মের অঙ্কগুলোকে একসাথে রাখছি,
আরেক নিয়মের অঙ্কগুলোকে আরেক সাথে রাখছি, এইভাবে আমরা একটু মানে ভাগ ভাগ করে দিয়েছি যাতে আপনাদের সুবিধাটা হয়। একটু দেখে রাখেন সবাই, পরবর্তীতে ভিডিও স্কিপ করে আপনি স্ক্রিনশট নিয়ে ম্যাথগুলো এখান থেকে করতে পারবেন। এটা অনেকটা বইতে বললাম সেজন্য একটু বড়, আনসার সহকারে সেজন্য একটু বড়, অর্থাৎ টোটাল এখানে 75 পেজ আছে। সেই জন্য আমি দেখাইতে চাইছিলাম না, আমি যেটা করাইছি সেখান থেকে করে যান। এটা হচ্ছে ক্র্যামার রুলস এর সাহায্যে সমাধান, একটু দেখে রাখেন সবাই জাস্ট। হ্যাঁ, একটু দেখেন সবাই। একটা ক্র্যামার রুলস দেখলেই তো চলে, হ্যাঁ। তারপরে স্যার এই যে এই ম্যাথটা একটু দেখে যাবেন আপনারা, এটা বলি এটাও জাতীয় একটা অঙ্ক বলতে পারেন, এটা একটা জাতীয় অঙ্ক। স্যার এই যে একটা অঙ্ক আছে নিয়ম 2 এর মধ্যে, এই অঙ্কটা করে যাবেন সবাই, এটা অনেক সময় পরীক্ষায় থাকে, ঠিক আছে। ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে। 3 নাম্বারটা একটু পড়ে যাবেন, এটা আসার সম্ভাবনা আছে, অনেক সময় পরীক্ষা আসে, হ্যাঁ। হ্যাঁ, রাফি মল্লিক অবশ্যই কমন পড়বে, সমস্যা নাই। এই প্রশ্নটা একটু করে দেন, এই যেখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে আনসার সহকারে দেওয়া আছে, একটু দেখে নেন সবাই। এখানে আনসার সহকারে দেওয়া আছে, একটু দেখে নেন জাস্ট। এই যে সিএম আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ এর বালুকায়, আমরা বালুকার বাসিন্দা, এবং বালুকা থেকে এই যে সমগ্র বাংলাদেশে যে পাপালি অধিকার পরিবার এই বালুকা থেকে পরিচালিত হয়, ঠিক আছে। তারপরে আর এখান থেকে ম্যাথ করতে হবে না আপনাদের, এই অঙ্কটাও রচনামূলকের জন্য দেখতে পারেন আপনারা, এগুলো করার প্রয়োজন নাই আমি মনে করি না, বাদ দেন, এটা এটা বাদ দেন, ওইটাই করেন জাস্ট, আমি যেগুলো করাই সেগুলো করেন, আপনাদের এত কষ্ট দিতে চাই না আমি। আনসার সহকারে এটা এত বড় একটা বই, হ্যাঁ, এই বইটা যদি কেউ শেষ করতে চাই সম্ভব বলেন? এই এত প্রশ্ন আপনার, এই এতগুলা যে অঙ্ক আছে এখানে, এগুলা কি সলভ করবেন বলেন আমাকে? এতগুলা, আচ্ছা এখান থেকে ভালো হয়েছে একটা প্রশ্ন সমাধান দেখাই দিই, যেটা আপনারা যে দুইটা রচনামূলক করছিলাম না সেই দুইটার সমাধান এখান থেকে দেখাই দিই, আহ যাতে আপনারা একটু নিজেরা যদি নাও পারেন দেখে নিতে পারেন এখান থেকে। আমি একটা রচনামূলক কিন্তু আপনাদেরকে করে দিই, হ্যাঁ, সেটা সমাধান আপনারা এখান থেকে দেখতে পারেন, আছে কি? থাকলে তো ভালো, এটা তো করাই দিলাম। সব অঙ্ক পাই ওঠা পাই না কেন রে ভাই? নাই মনে হয়। নাই, থাক। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেন, কষ্ট করার দরকার নাই, এটা বাদ, এটা লাগবে না। যেটুকু পড়াইছি এটুকু থেকে পরীক্ষা কমন থাকবে ইনশাল্লাহ, দোয়া করেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া থাকলো। তো যাই হোক, শেষ করে দিই আজকে এই পর্যন্ত, হ্যাঁ, নাকি বলেন? কারণ এখানে যে ম্যাথ গুলো আছে এই সম্পূর্ণ ম্যাথ গুলো করতে গেলে আপনাদের মানে ইউজ কষ্ট হবে। তো আমি চাই না আমার স্টুডেন্টরা কষ্ট করুক, আপনাদেরকে আমি যে শর্ট সাজেশনটা দিয়েছি সেটা একটু ফলো করবেন, তাহলে হবে, আর কিছু লাগবে না। ওকে, এবং এখান থেকে আশা করি যে আপনারা ভালো একটা রেজাল্ট করবেন, আর যাদের একটু আরো ভালো করার ইচ্ছা তারা আমাদের এই সাজেশনটা ফলো করতে পারেন, এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সেখান থেকে, আর আমাদের অ্যাপসে যে সাজেশনটা আছে সেটা ফলো করতে পারেন। আশা করি মোটামুটি ভালো একটা প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার পরীক্ষা ভালো হোক, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করেন এবং আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।